আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা ফালাস্তিনের পক্ষ থেকে আরেকটি পডকাস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বরাবরের মতোই আমাদের সামনে একজন অতিথি আছেন। ইনশাআল্লাহ আমরা সেই অতিথির কাছ থেকে নানান দিক সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব আলী আহমদ মাবরুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন বারাকাতুহু। ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছেন। তো ফাইনালি আপনার সাথে আমরা বসতে পারলাম। জি, ইনশাআল্লাহ আল্লাহ অনেকগুলো বিষয় নিয়ে জি, আলোচনা করার চিন্তা ইনশাআল্লাহ, করেছি। ইনশাআল্লাহ। তো ১ম এই আমরা যারা দর্শক আছেন তাদের জন্য অনেকে জানার ইচ্ছা থাকে যে আ আপনার দেশের বাড়ি, তারপরে হচ্ছে আপনার আচ্ছা, ফ্যামিলি, কারা আছেন, আপনার নাম আচ্ছা, সবকিছু মিলিয়ে। আচ্ছা। ১ম কথা হলো ফালাস্তিনকে ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। বেশ কয়েকবার কথা হয়েছে। তারপরও সব মিলিয়ে আয়োজন করা বা যোগ দেয়া সম্ভব হয়নি। আজকে আল্লাহর রহমতে আসতে পারলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমার পুরো নাম হচ্ছে আলী আহমদ মাবরুর। আমার দেশের বাড়ি ফরিদপুর জেলায়। ঢাকায় বসবাস করি নিয়মিতভাবে। আমার পরিবারে এখন আমার আম্মা আছেন। তারপরে হচ্ছে আমার নিজের পরিবারে আমার স্ত্রী আছেন। আমার ২ জন ছেলে। বড় ছেলেটা ক্লাস 3 তে পড়ছে, ছোটটা 3+ বয়স। এ হচ্ছে আমার পরিবার। এর বাইরে আমার ভাই, ২ ভাইয়ের ওয়াইফ আছেন, তাদের সন্তানাদি আছেন। এই সব মিলিয়ে আমরা একসাথেই থাকি। আর এর বাইরে বলতে গেলে পড়াশোনা করেছি বাংলাদেশের একদম পিওর বাংলা মিডিয়ামই বলা যায়। একদম সাধারণভাবে পড়ে আমি শুধু মাস্টার্সটা করেছিলাম মানারাত থেকে। ওখানে একটা ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা আমার ইংলিশ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড লিটারেচারের উপরে। আচ্ছা। ওখানে করলাম, করে তারপরে এরপর তো চাকরি-বাকরি বা অন্য সবকিছু গ্র্যাজুয়ালি। আচ্ছা, আমরা আস্তে, আস্তে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো এখন আপনার জায়গা থেকে আপনি বিশেষ করে লেখালেখির জি, বিষয়গুলো নিয়ে আমরা আজকে জি। বেশি ফোকাস করার চেষ্টা করব। জি, সেই জায়গা ইনশাআল্লাহ। থেকে আপনার লেখালেখির শুরুটা আসলে কখন? পডকাস্ট, প্রমোশনাল ভিডিও, বুক রিভিউ, স্মার্ট বোর্ডে ক্লাস রেকর্ড সহ যে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করতে যোগাযোগ করুন ইনোভা স্টুডিওতে। সরাসরি কথা বলতে কল করুন 01329 728350 অথবা 01329 728351 এই নাম্বারে। আচ্ছা, আমি মানারাতে যখন আমি পড়াশোনা করি, ওই পড়াশোনা করা অবস্থাতেই আমি জব শুরু করি। আমার সাংবাদিকতা লাইনে আমি জব শুরু করি। আচ্ছা। সেইখানে আমি দৈনিক একটি পত্রিকায় সাব এডিটর হিসেবে জয়েন করেছিলাম ছাত্র অবস্থাতেই। এরপরও সেখানে কাজ করেছি বেশ অনেক দিন। তো সেই পত্রিকায় থাকার কারণে কলাম লেখা বা আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণ এগুলো নিয়ে কাজ শুরু করেছে তখন থেকেই। এর পরবর্তীতে আমি একটা ইংলিশ ডেইলিতে জয়েন করেছিলাম। ওটার নাম হলো দ্য এশিয়ান পোস্ট। এই পত্রিকাটা দামি হচ্ছিল আমি যখন কাজ করি। আচ্ছা। পরে আর এটা পরিপূর্ণভাবে আলোর মুখ দেখেনি। এরপরে আমি জব করি হচ্ছে আপনার দিগন্ত টেলিভিশনে। ওখানে আমি ইংলিশ নিউজ সেকশনের আমি দায়িত্বে ছিলাম, নিউজ এডিটর হিসেবে কাজ করতাম। প্লাস শেষের 1 বছর সংবাদও পাঠ করেছি। তো এই যে 3টা আমার জবের পর আসলে আমি আর ফর্মালি জব করি নাই। ওই 3টি জব করা অবস্থাতেও আমি নিয়মিত লেখালেখির সাথে সম্পৃক্ত ছিলাম, বাট সেগুলো যেটাকে আপনার বই বলা হয় এই লেভেলে না। আমি এর মাঝে বেশ কম বয়স থাকতে একটা বাচ্চাদের বই অনুবাদ করেছিলাম। সেটা একদমই অ্যামেচার মতো করে একজন ভাই, মঈন মুরসালিন নাম, উনি আমাকে বলেছিলেন একটা বই অনুবাদ করে দেওয়ার জন্য, করে দিয়েছিলাম ছোটদের একটা বই। এর বাইরে আসলে বই ওভাবে না, কিন্তু আমার কলামের সংখ্যা ছিল অনেক। যেহেতু আমি টানা প্রায় 1.5-2 বছর একটা বাংলাতে, পরবর্তীতে আবার একটা ইংলিশে, এটা সব মিলিয়ে অনেকগুলো কলাম ছিল। আর বইয়ের কথা যদি বলেন, বইয়ের কথাটা শুরু করতে হবে 2017 থেকে। এর মাঝখানে এই যে 13তে আমি যে টেলিভিশনে ছিলাম, ওইটা 2013 সালের 5ই মে একটি ঘটনা প্রবাহে এটি বন্ধ হয়ে যায়। ওই সময়কার যিনি সরকার, ওইখান থেকেই বন্ধ হয়ে যায়। আমরা হুট করেই তখন জবলেস হয়ে গেলাম।
এরপরও আমি বিভিন্ন ধরনের কাজকর্মের সাথে ছিলাম। আমি ওই মিডিয়া সার্কেলের যে টুকটাক কাজ আমি এখনও সেটা করি, ভয়েস ওভার দেই, তারপরে হচ্ছে স্ক্রিপ্ট করে দেই, এগুলো এখনও টুকটাক কাজ পেলে করি। এগুলো করে আমি 2017 পর্যন্ত আমি করেছি। 17 সালে আমার যদ্দূর মনে পড়ছে, হ্যাঁ, বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই আগামী যে রোজার মাস আসছে, এরকম রোজার মাসের ঘটনা, বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা ইফতার প্রোগ্রাম ছিল। ওই ইফতার প্রোগ্রামে আমি দাওয়াত পেয়েছিলাম। সেখানে মূলত অনলাইনে লেখালেখি করেন, ব্লগে লেখালেখি করেন, এরকম লোকদের দাওয়াত দেওয়া হয়েছিল। ওইখানে আমি যাওয়ার পরে ওখানে বেশ কয়েকজন ভালো মতো লেখক, ব্লগার যারা, তাদের সাথে কথা হয়। ওইখানে গার্ডিয়ান প্রকাশনী নূর মোহাম্মদ ছিলেন। আচ্ছা। তো নূর মোহাম্মদ ভাই আমাকে তখন দেখে বললেন যে ভাই একদিন একটু আমাদের একটু দোকানে একটু মানে অফিসে একটু আসবেন, আমরা তখন একটু বিভিন্ন বিষয়ে কথা বলবো। মানে গার্ডিয়ান পাবলিকেশন তখন আস্তে আস্তে মানে উপরে উঠতেছে, মাত্র শুরু হয়েছে সম্ভবত, খুব সম্ভবত 6টা বা 7টা বই প্রকাশিত হয়েছে এবং ইতিমধ্যেই তারা ওই প্যারাডক্সিক্যাল আরিফ আজাদের বইটা খুব আলোড়িত বা পরিচিতি পেয়ে গেছেন। তখন আমাকে যখন নক করেন নূর ভাই, সেই সময়কার ওনার অ্যাপ্রোচ যেটা ছিল, যে উদ্দেশ্য নিয়ে আমাকে আসলে অ্যাসিস্ট্যান্স চেয়েছিলেন, ওইটা কিন্তু আলটিমেটলি হয়নি। আচ্ছা। আমি এটা তো জানি না যে উনি কেন, পরে যেটা বুঝলাম আর কি ওনার কথা শুনে, সেটা হচ্ছে যে উনি একটা বই উনি চাচ্ছিলেন যে আমি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে দিই। আচ্ছা। তো সেই কাজটা আমি করতে পারি নাই। এর পরবর্তীতে উনি আরেকটা কাজ দিয়েছিলেন, সেটা ধরেন ইসলামিক অঙ্গনে বা ইসলামী শরীয়ত অনুযায়ী গান বা এগুলোর ব্যাপারে একটা বই। তা আমি ওই বইটা বোধহয় 15-20 পেজ পর্যন্ত আমি অনুবাদ করেছি। করার পরে আমি দেখলাম যে বইটা খুব কনজারভেটিভ অ্যাপ্রোচ থেকে লেখা। আচ্ছা। তা আমি ওনাকে তখন ফোন দিয়ে বললাম যে ভাই আপনি বইটা পড়েছেন কিনা? বললো না আমি পড়িনি। আমি বললাম যে বইটার তো দেখা যাচ্ছে যে এই বইটার একটা রিয়েকশন হতে পারে, যারা বিশেষ করে ইসলামী গান তারা মাইন্ড করতে পারেন বা কষ্ট পেতে পারেন। তা আমি তখন তাকে এটা বলার পর উনি বললেন আচ্ছা আপনি যতটুকু করেছেন আমাকে দেন। তা আমি দিয়ে দিলাম। পরে উনি দেখে ওইটাও ড্রপ করলেন। আচ্ছা আচ্ছা। তো প্রথম 2টা কাজ ড্রপ হওয়ার পরে উনি তৃতীয় কাজ হচ্ছে আমাকে উনি যেটা দিলেন সেটা হলো ডেস্টিনি ডিসরাপ্টেড। আমি তখন পর্যন্ত এই বইয়ের সম্বন্ধে তেমন কিছু জানতামও না। উনি হয়তো জানতেন, উনি অনলাইনে হয়তো এটা রিভিউ শুনেছেন, আমাকে দিয়েছে। আমি তারপরে এটা পড়তে শুরু করলাম, পড়তে এবং অনুবাদ দুটো একসাথে চলতে থাকলো। সেই ডেস্টিনিতেই হচ্ছে আমার ফর্মালি শুরু করা। এটা বিশাল বড় একটা বই, মানে মোটামুটি প্রথম কাজটা অনেক বড়। হ্যাঁ, আমার গার্ডিয়ানের সাথে আমার কাজ আসলে বেশিরভাগ বড়ই হয়। আমি এই সর্বশেষ যে বইটা এবারের মেলায় এসছে, এটা খালিদ বেগের ফার্স্ট থিং ফার্স্ট, তার অগ্রাধিকার, ওটাও 420টার উপরের বই। এখন যেটা গার্ডিয়ানের কাজ করতেছি ওটা বোধহয় 400 বা 500 হয়ে যাবে। তো এরকম ওরা আমাকে সবসময় বড় বড় ওনার কাজটাই দেন। তো যাই হোক, ডেস্টিনিটা যখন করলাম, তামিম আনসারীর লেখা ডেস্টিনি ডিসরাপ্টেড, হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড থ্রু ইসলামিক আইস। এই বইটা গার্ডিয়ানের এটা খুব বহুল প্রচারিত বিক্রিত একটি বই। এরপরে গার্ডিয়ানের এই বইটা আসার কথা ছিল 2018 সালের ফেব্রুয়ারি মাসের বইমেলায়, বা যে কোনো কারণেই হোক বইটা আসেনি। বইটা এর 1.5-2 মাস পরে বইটা আসে। এরপরে দ্বিতীয় যেই বইটা আমি করেছিলাম সেটা আমাকে কেউ দেয়নি, মানে প্রকাশনা দেয়নি। আমার একজন আঙ্কেল, উনি প্রবাসী, তিনি আমাকে, যখন আমি ডেস্টিনি অনুবাদ করছি বা এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছি, তখন উনি বললেন যে তুমি এই বইটা করতে পারো। সেই বইটা হলো মুসলিম ক্যারেক্টার, যেটা মুসলিম চরিত্র নামে, যেটা গাজালি মুহাম্মদ আল গাজালির লেখা। এইটা কিন্তু কোনো প্রকাশনা দেয়নি আমাকে। আমি এটা নিজেই করি, গোপনে করে আমি গার্ডিয়ানকে অ্যাপ্রোচ করি আর কি, আপনারা করবেন কিনা। আর এইটা করতে গিয়ে, এটা যখন আমি মানে চলমান, তখন হচ্ছে প্রচ্ছদ প্রকাশনীর আগমন হয়, কিন্তু তারাও, তাদের কোনো বই নেই। তাদের হাতে একটা পাণ্ডুলিপি ছিল, আমার যতদূর মনে পড়ে বইটার নাম হচ্ছে
জুবদাতুল বয়ান, সিবদাতুল বায়ান। ডক্টর আহমেদ আলী স্যারের বোধহয় একটা বই, এই দার্সটা ছিল ওনাদের হাতে। কিন্তু ওনাদের ফার্স্ট অ্যাসাইন্ড বই হচ্ছে আমাকে দেয়া, সেটা হচ্ছে লস্ট ইসলামিক হিস্ট্রি। লস্ট ইসলামিক। এটা তারা আমাকে অ্যাসাইন করলো। তখন আমি খুবই সিস্টেমেটিক, আমি মুসলিম চরিত্রটা দিলাম নূর ভাইকে, গার্ডিয়ানের, এবং তাকে আমি বললাম যে ভাই আপনি তো আমাকে, যেহেতু এই অঙ্গনে আপনার একটা বিরাট অবদান আছে আমাকে এখানে কাজ করার পেছনে, তা আমি এখন আরেকটা প্রকাশনাতে অফার পাইছি, তো কি করব। তো উনি খুব পজিটিভলি বললেন যে না, আপনি করতে পারেন। আচ্ছা, তো এই হচ্ছে আমি এরপরে সেকেন্ড প্রকাশনার সাথে জড়িত। এইভাবে করতে করতে এখন আল্লাহর রহমতে প্রায় 13-14টা প্রকাশনার সাথে লস্ট ইসলামিক হিস্ট্রি এবং ডেস্টিনিটিজ আপডেটটা কিন্তু কিছুটা মিল আছে কিন্তু। হ্যাঁ, দুটোই আপনার একটা 1400 বছরের একটা সিনপসিস বলা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পরবর্তী যে সময়টা, এটাকে ডেস্টিনিটা একটু হচ্ছে একটু র, লস্ট ইসলামিক হিস্ট্রিটা একটু সাবমিসিভ ওয়েতে, একটু পোলাইট ওয়েতে দেখা। তো পাঠক দুইটা যেই পাঠক সেইটা পছন্দ করে আর কি। তো এই শুরু হইলো দুইটা আপনার দুইটা প্রকাশনার সাথে অলরেডি কাজ এরপর এটা হয়েছে। বাড়তে বাড়তে তো 10-এর অধিক হয়ে গেছে। এখন অনেকের সাথে কাজ করি, অনেকের সাথে কাজ করা হচ্ছে। তো আসলে আপনি এই যে মানে মিডিয়াতে কিছুদিন কাজ করেছেন, তারপরে কিছুদিন না, তারপরে তো আছেন বিভিন্নভাবে, আসলে মিডিয়াতে আছেন এবং 9 বছরের মতো করেছি মিডিয়ায়। আচ্ছা, মানে টোটালি একবারে মিডিয়াতেই এই সময়টা, মিডিয়াতে সরাসরি। এর বাইরে লেখালেখি, কলাম লেখা, এগুলো কাজ করছেন। তো আপনি কি মানে ইউনিভার্সিটি লাইফের আগে কখনো চিন্তা করেছিলেন যে লেখক হইতে চান, অথবা আপনি কি হইতে চাইছিলেন আসলে? আমার মনে হয় যে আমার ভেতরে এটা ছিল। এটার ব্যাখ্যাটা এরকম যে আমি কিন্তু আমাদের যে ছোটদের বা কিশোরদের যে পত্রিকাগুলো আছে, এক সময় তো ধরেন যদি আমি ফুলকুড়ি কিশোর কণ্ঠ থেকে শুরু করে, যদি ছোটদের কাগজ একটা পত্রিকা ছিল, ওটা লুৎফুর রহমান রিটন সম্পাদনা করতেন, ওখানেও আমি লেখা পাঠিয়েছি, আমার লেখা প্রকাশিত হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় আমি করতাম। মূলত আমার বাবা আমাকে বোধহয় এটা রিকগনাইজ করলেন আর কি। কারণ হচ্ছে যে এই যে আমি যে 2005-এ যে মাস্টার্স করা অবস্থায় যে আমি পত্রিকায় ঢুকলাম, এটা ওনার চয়েস। উনি আমাকে বললেন যে তোমার তো বোধহয় এদিকে আগ্রহ আছে, তুমি যেতে পারো, ওখানে লোক লাগবে এটা। তো এই ফলে আমি জানার পরে সেখানে গেলাম। তাতে বোঝা যায় যে আমার নিজের ভেতরে যাই বা ছিল, বা আমি নিজে যতটুকু বুঝতাম, নিশ্চয়ই কিছু না কিছু তো লক্ষণ ছিল, না হলে আমার ফ্যামিলি বুঝলো কিভাবে, এটা আর কি। না, এমনি অনেক বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ছোটবেলা থেকে আমরা, কেউ যদি লেখক হইতেও চায়, কবিতা লিখবে সে, কিন্তু সে আসলে প্রফেশনালি যে কবিতা লিখবে এরকম কিন্তু খুব কম। এটা হয় না। আরেকটা হলো আমি কিন্তু পারিও না, একদম অনেস্টলি যদি বলি, আমি ছোটবেলা থেকে চেষ্টা করে হয়তো ছড়া কিছুটা দু একটা হয়তো ছোটবেলায় লিখেছি। আমার এখন মনে পড়ে, হালকা আপনার কথা বলে মনে পড়লো, আমার একটা খাতার মধ্যে আমি ছড়া লিখতাম, কিন্তু সেগুলো এখন চিন্তা করলে তো আসলে হাসি আসে, যেগুলো তো আসলে কোনো মানেন না। এবং এখনও কিন্তু আমি ধরেন যে খুব যদি কোনো কাব্য রস বলে, বা একটু যদি সিস্টেমেটিক ওয়েতে যদি কেউ বলে যে আপনার এটা হয় কি না, বা এরকম এটার মধ্যে পড়ে কি না, আমি বোধহয় আটকে যাবো। আমি এভাবে পারি না। কারণ আমার বিষয়টা হয়েছে কি, আমি ওই যেভাবে বললাম, এটা তো লেখালেখিতে আসলাম, এবং আমাকে কিন্তু চয়েসটা দিল প্রথমেই হচ্ছে অনুবাদ করার জন্য, যেহেতু আমি ইংলিশে পড়াশোনা করেছি, ছাত্র অনার্স মাস্টার্সে, সেই জন্য দিল। ফলে আমার এই যে শুরু হলো অনুবাদটা, তো আমি কখনো, আপনি যদি আরো স্পেসিফিকভাবে বলেন লেখক বা অনুবাদক, তো আমি হওয়ার কোনো চিন্তা আমার ছিল না কখনো। কিন্তু আমাকে সবার আগে হয়েছেন অনুবাদক, কারণ আমি পত্রিকাতেও যখন সাব এডিটর ছিলাম, তখনও আমাকে নিয়মিত এপি, এফপি, রয়টার্সের নিউজগুলো অনুবাদ করতে হতো। আমি যখন টেলিভিশনে ছিলাম, ওখানেও আমাকে নিউজগুলো অনুবাদ করতে হতো। আবার আরেকটা আমাদের কাজ ছিল যে কিছু আমরা যেহেতু ইংলিশ সেকশনে কাজ করতাম, আমাদের টেলিভিশনে যে নিউজগুলো বাংলায় হতো, আমরা ওই ফুটেজ তো থাকতো, ফলে আমরা জাস্ট ওই স্ক্রিপ্টটা নিয়ে, সময় কম ছিল, আমরা ওইটা অনেক সময় ইংলিশ করে ফেলতাম। সো আমি সব জায়গাতেই একই হয়, আইদার বাংলা থেকে ইংলিশ আর ইংলিশ থেকে বাংলা আমাকে করতে হয়েছে। সো এইটার কারণেই হয়তো আমার ওই প্রথম গার্ডিয়ানের থেকেও আমাকে অ্যাপ্রোচটা করা হয়েছে অনুবাদ দিয়ে, ফলে আমি আবার অনুবাদের দিকে চলে গেছি। হ্যাঁ, ফলে মানুষও ধরেন সেবে, কারণ আমার এখন যত বই আমার হয়েছে আল্লাহর রহমতে, অনুবাদের সংখ্যাই বেশি। মানুষই অনুবাদক হিসেবে বোধহয় আগে চিন্তা করে, দেখলো সবই আসলে এখন চিন্তা করলে বোঝা যায় যে আল্লাহ তাআলার ফয়সালা আমাকে নিয়ে আসছে। আসলে না, আসলে পৃথিবীতে প্রত্যেকটা পিছন দিকে তাকালে বোঝা যায় যে আসলে আমি কোন দিকে যাচ্ছি, মানে এখন যে আছি এটার পিছন থেকে অনেকগুলো ডট মিলে আসলে আসে, এটা বোঝা যাচ্ছে। তো আপনার অনুবাদক জীবনটা আসলে অনেকটাই বলা যায় এরকম। তো এখন অনুবাদ সাহিত্যে
আপনার এখন পর্যন্ত মানে আপনার যদি স্মরণ থাকে যে কতগুলো বই হয়েছে সব পাবলিকেশন মিলিয়ে? আমি আজকে আমার একটা বইয়ের মোড়ক উন্মোচন হলো। আমি আজকেরটা যেটা হলো এটা অনুবাদ। আমি ঠিক কাউন্ট করিনি, আমার 50 হয়েছে গত বছরের সেপ্টেম্বর অক্টোবরে। এরপরে এইবারের মেলাতে আমার 4টা আসলো বই, এবারের 2025-এর বই মেলায়। আর মেলার আগে এসেছে কিছু, সব মিলে আমার 60 অ্যাসেসমেন্ট অনুযায়ী 57-58 মতো হবে টোটাল। এর মধ্যে হয়তো বা 40 হবে অনুবাদ লাইনে, 40 বা 38-7 এরকম, আর বাকিগুলো হয়তো মৌলিক এখন কিছু লেখার চেষ্টা করছি। তারপরও মানে আমাদের এখানে যেটা হয়, অনুবাদটা হচ্ছে কি, যেটা আমি কাজ করতে এসে দেখলাম, আমি তো রেগুলার সাথে ছিলাম না ওইভাবে, সেটা হচ্ছে প্রকাশনারাই বেশিরভাগ ক্ষেত্রে বই চয়েস করে দিয়ে দেয়। সো যেহেতু আমার ওই ধরনের একটা ইমেজ হয়ে গেছে, আমার সবসময় পাইপলাইনে কিছু বই থাকেই, তো এটাকে বাদ দিয়ে আসলে যেটা মৌলিক একটা করবো, যেহেতু এটা কমিটমেন্টের জায়গা থাকে। হ্যাঁ, তো আমাকে দেখা হইলেই প্রকাশকরা বলে যেমন সিনিকার গার্ডেন দিয়েছে ওইটা দিবেন কবে, আমি দিব। সবসময় একটা প্রেশারের মধ্যে থাকে, দেখা যায় কারো না কারো মেসেজ আসছে সবসময়। এবং এটা আমার আল্লাহর রহমতে এখনো আমার অনেকগুলো পেন্ডিং কাজ আছে, আমি সময় পাচ্ছি না কুলানো। যাই হোক, চেষ্টা করবো ইনশাল্লাহ আর কি। ইনশাল্লাহ। তার মানে হচ্ছে আপনার এই জায়গায় অনুবাদটা, বিশেষ করে আপনার প্রত্যেকটা জায়গাতেই আপনার অনুবাদক হয়ে ওঠার পিছনে আসলে একটা পুশ আপ ছিল আর কি। তো এখন এই যে অনুবাদ করা বা একজন, তারপর আপনি যদি আমরা বলি যে আপনি মৌলিক বই লিখেছেন, তো একজন মানুষের কি মানে প্রথমে অনুবাদ দিয়ে শুরু করা উচিত লেখালেখি জীবন আপনার? না, অনুবাদ সবাই পারবে না। আমি 2টা কাজই করেছি আল্লাহর রহমতে, আল্লাহ তাআলা আমাকে দিয়ে করিয়েছেন। মৌলিক কাজও করেছি, অনুবাদও করেছি। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হচ্ছে অনুবাদ অনেক কঠিন। বেশি মানে একটা হচ্ছে যে এটা প্রচণ্ড ধৈর্য লাগে। আপনি আমরা যারা ধরেন, আমি যদি খুব বড় করে না করে ছোট জায়গা থেকে চিন্তা করি, ধরেন একটা ফেসবুকের স্ট্যাটাস খুব স্পন্টেনিয়াসলি আমরা দিয়ে দিতে পারি, কিন্তু অতটুকু লেখায় যদি আপনাকে অনুবাদ করতে বলি, দেখবেন যে প্রায় ঘন্টাখানেক সময় চলে যায়। এবং এটা খুবই টাফ, একই মনোযোগ দিয়ে অনুবাদ করা, তারপরে যেটা মূল যিনি রাইটার বা অথর তার কাছাকাছি যাওয়া, কনটেক্সট বোঝা খুবই টাফ। আমি বলবো যে এটা সবাই পারবে না। তো এটার পাশাপাশি আমাদের একটা কোর্স ছিল ট্রান্সলেশন স্টাডিজ, তো ওটা পরে আমি বুঝেছি যে ধরেন যেই সোর্স ল্যাঙ্গুয়েজ আর টার্গেট ল্যাঙ্গুয়েজের এই বিষয়গুলো বুঝেছি, তো উভয় ভাষার উপরে যে দক্ষতা থাকা, এটাও একটা বড় শর্ত। তো এটা যদি কারো ভেতরে ওইভাবে থাকে তাহলে না সে অনুবাদে চিন্তা করবে, না হলে সে মৌলিক ন্যাচারালি যেটা আসবে ওইটাই তার করা উচিত। তো আমার দুটোর যেহেতু আমি কম বেশি করেছি, আমার কাছে মনে হয়েছে যে অনুবাদ করাটা কঠিন এবং বেশ কঠিন। আরেকটা হচ্ছে মৌলিক বইয়ের মধ্যেও ব্যাপার আছে। আপনি ধরেন একটা বই হচ্ছে, যদি যেমন আমি কিছু রিলিজিয়াস টাইপের বই করেছি ধর্মকেন্দ্রিক, সেই বইগুলো আমার অতটা কষ্ট হয়নি বই করতে। কিন্তু আমার একটা বড় মৌলিক বই এই গার্ডিয়ান থেকে এসছে, হামাস। আচ্ছা, আমরা মানে প্রথমে শুনি যে আপনার প্রথম মৌলিক বই কোনটা, ওইটা সম্পর্কে জেনে নিই। হামাস দিয়েই আমার শুরু। আচ্ছা, হামাস দিয়েই শুরু। এই হামাসও কিন্তু আমার গার্ডিয়ান আমাকে অনুবাদই করতে বলেছিল। আমি রিসেন্টলি এই বইটা পড়েছি আর কি। তো এই অনুবাদ করতে গিয়ে আমি দেখলাম যে যেই বইটা তারা আমাকে দিলেন, সেই বইটা কিছু কিছু বক্তব্য আছে যেটা আমাদের পাঠকরা রিসিভ করতে পারবে না, মানে একটু বেশি অ্যাগ্রেসিভ টাইপের। তো আমি এগুলো প্রকাশককে জানালাম। তো তখন উনি বললেন যে তাহলে ভাই, আমরা তো এটা নিয়ত করে ফেলছি বইয়ের কাজ করব, তো আপনি একটু বই করেন, দেখেন কিভাবে কি করা যায়। তো তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে অনুবাদের উপর নির্ভর না করে আমি মৌলিকভাবে লেখা শুরু করি। কিন্তু খুব বেগ পেতে হলো। তার কারণ হলো যে আমি যখনই যেই সোর্সে আমি জানাবার চেষ্টা করেছি হামাস সম্বন্ধে, বেশিরভাগই নেগেটিভ। তো আমি এটা ভূমিকাতেও বইতে লিখেছি যে হামাস বইতে, যে আমার কাছে তখন খুব প্রশ্ন জাগলো যে সবাই খারাপ জানতেছে, তার এরকম একটা সন্ত্রাসীর মতো সংগঠন মুখ ঢেকে আছে, অথচ তারা নির্বাচনে আবার জয়ী হচ্ছে। তো এত খারাপ একটা সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন, সে পপুলার হবে কেন? তো এই জায়গা থেকে হচ্ছে আমি যখন ঘাটতে শুরু করলাম, তখন আমার মনে হলো যে না, এটা বোধহয় নিজে লিখলে ভালো হবে। ওই জায়গা থেকে হামাসটা লিখেছি। মানে এটাও বলা যায় দুঃখে লিখেছি আর কি। আমি যদি বই ভালো পেতাম, যেটা একটা ব্যালেন্স বই, সব দিক কভার করে, তাহলে অনুবাদ করতে পারতাম। তো এটা
এটা করতে গিয়ে আমার অনেক কষ্ট হচ্ছে। আপনি বইটা যেহেতু পড়েছেন রিসেন্টলি, আমার অনেক রেফারেন্স এখানে দিতে হয়েছে। এই টাইপের বই করা হচ্ছে খুব টাফ। আবার আপনি যদি খুব না, বিশেষ করে মানে এখন থেকে কিভাবে মানে হামাসের ফরমেশনটা, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে পড়লে তো আপনার বেশ কষ্টও কিন্তু হয়, কারণ হচ্ছে যে এই যে তাদের সাথে তো অনেকে বেইমানিও করেছে। আপনি যদি জর্ডান ইখওয়ানের গল্প ইতিহাসটা পড়েন, তাদের মানে বলা যায় যে আপন ভাইদের মতো লোকেরা, তারা যেভাবে তাদেরকে বের করে দিল বা বেইমানি করলো, এটা প্রতারণা করলো, এগুলো তো আছে। তো এই জিনিসগুলো ধরেন একটা ইস্যু, সেটা একটা লেখার কষ্ট বলা যায়, যে লিখতে গেলে এগুলো যখন জানি তখন একটা খারাপ লাগে, কিন্তু মূলত এই তথ্যগুলো জোগাড় করা এটা খুব টাফ। আবার আমি বলতেছি যে যদি ধরেন আপনি ধরেন আমি যদি এখন কোনো একটা সাহাবীর উপরে লিখতে চাই, ওটা সহজ। হ্যাঁ, তো এই জন্য বললাম যে মৌলিকের মধ্যে আবার ভ্যারাইটিস আছে। আপনি যদি একটু অনুসন্ধানী বা একটু ইনকুইজিটিভ টাইপের কিছু যদি লিখতে চান, একটু কোনো বড় মানে তথ্য নির্ভর কিছু করতে চান, তাহলে মৌলিক লেখাও কঠিন। বাট আমি যেটা বলতেছি সেটা হচ্ছে অনুবাদের জায়গাটা কঠিন এই সেন্সে বললাম, যেটার জন্য ধৈর্য লাগবে, অনেক বেশি পার্সিভারেন্স লাগবে, অনেক হার্ডওয়ার্ক লাগবে, ডেডিকেশন লাগবে, মনোযোগ ধরে রাখা লাগবে। এখন এটা ধরেন আপনি সোমবার সকালে অনুবাদ করেছেন, যে মানসিকতা আমরা তো মুড সুইচ করে, তো মঙ্গলবার রাতে বা মঙ্গলবার সকালে আমি ওই মানসিকতা যদি না আসতে পারি, আমার পুরো টেম্পো নষ্ট হয়ে যাবে। ধরেন আপনি বইমেলায় আসছেন, বাসায় যাইতে যে জ্যামে থাকলেন, তো বাসায় গিয়ে কিন্তু ওই থাকবে না, খুবই স্বাভাবিক। এটা এই টেম্পোটা পড়ে যায় এবং এইটা খুব রিস্কি। এই জন্য বললাম যে সব মিলিয়ে এটা কঠিন মনে হয়। অনেক সময় দেখা যায় মানে একই বই এক পৃষ্ঠায় একটু রেখে গেছেন, পরে গিয়ে আরেকবার পড়লে দেখা গেল যে মিলতেছে না, আমার টোনটা একরকম না। এবং আমার ক্ষেত্রে আমি কিন্তু শিখেছি, আমি অনেক ভুল করে শিখেছি। আমি এটা মানে খুব খুব পজিটিভলি বলি আর কি, যে আমি অনেক ভুল করে শিখেছি। ধরেন অনেকগুলো জিনিস হয় কি আমার নলেজের বাইরেও ছিল। যেমন কিছু কিছু বিষয় ধরেন এইটার অনুবাদটা আসলে কোনটা, কত শতক হবে, এটা আমি লস্ট ইসলামিক হিস্ট্রিতে অনেকগুলো ভুল করেছি। আমি নিজেই এটা বুঝেছি, পরে পাঠকের প্রতিক্রিয়াতেও বুঝেছি। তো এগুলো ধরেন আমার একটা হচ্ছে যে আমি বেশ কিছু জায়গায় আমি থেকে শেখা। তো ফলে আমার এই জার্নিটা কিন্তু আমি বলি না যে একদম ধরেন ফ্ললেস। আমি এখানে অনেকবার থেকে শিখেছি, কিন্তু এতে লাভ যেটা হয়েছে যে আমি যেই মানুষটা 2017-18 ছিলাম, আজকে আমি সেটা নাই। আজকে আমি অনেক আপডেট একটা ভার্সন আমি হয়েছি, এবং এটার জন্য আমি আমার পাঠকের বা প্রকাশক, সম্পাদক সবার কাছে অনেক কৃতজ্ঞ। এখন ধরেন যে অনুবাদের ক্ষেত্রে একটা তো আমরা জানি যে ভাবানুবাদ, আরেকটা হচ্ছে একবার আক্ষরিক অনুবাদ হয়, বেশিরভাগ ক্ষেত্রে দুইটা ধারা। আপনি কোনটা আসলে করেন বেশি, নাকি এটা বই অনুযায়ী? বইয়ের টপিকটা আসলে নির্ভর করে। হ্যাঁ, আপনি যদি একটু ধরেন গল্প টাইপের বা উপন্যাস টাইপের বই করেন, তাহলে তো আপনার এক ধরনের অনুবাদ হবে। আর আমি যেহেতু বেশিরভাগ একটু ইতিহাস নির্ভর কাজ করি, হ্যাঁ, সেই কাজগুলোতে আমার কোনো কিছু অ্যাড করার বা এখানে মনের মাধুরী মেশানোর তো সুযোগ কম। আমি যেটা দেখি সেটা হলো যে অনুবাদ কিন্তু আরেকটা বিষয় বলি, অনুবাদ কিন্তু ভাষা কঠিন হয়, সহজ হয়। আচ্ছা, মানে আমারই অনুবাদ, ধরেন আমি যদি বলি যে প্রিয় নবী প্রিয় প্রতিচ্ছবির অনুবাদ যেরকম, বা ধরেন মুসলিম চরিত্রের অনুবাদ যেমন, বিশ্ব সভ্যতা বিনির্মাণে মুসলমানের অবদান এটা ওরকম না। এর কারণ হচ্ছে যে মূল সোর্স ল্যাঙ্গুয়েজ অনেক সময় টাফ হয়, এবং ওই টাফ হইলে ওইটার টেম্পোটা রাখতে গিয়ে দেখা যায় অনুবাদের ভাষাও টাফ হয়ে গেছে। ওইটাকে আপনার আমি ফিল করতেছি যে এটা প্রাঞ্জল হচ্ছে না বা সহজবোধ্য হচ্ছে না, কিন্তু কিছু করার না। কারণ হচ্ছে যে টপিকটা খুব অনেক সময় আছে যে টপিকটাই রসকসহীন হয়। তো রসকসহীন হলে আপনার অনুবাদ এটা ছায়া পড়ে। আপনি তো ধরেন যে অনেকগুলো ইসলামিক বই যেগুলো আছে, এগুলো অনেক সময় এরকম হয় যে ধরেন একটা দিনারের হিসাব, দিরহামের হিসাব, তারপর জাকাতের হিসাব, হ্যাঁ, এগুলো যে আসলো, এগুলো কিন্তু আলাদা করে আবার পড়াশোনা করা, বাংলাদেশের সাথে আবার ফুটনোট দিতে হয়। হ্যাঁ, আমাদের এখানে বাংলাদেশের উপযোগী করে ব্যাখ্যা দিতে হয়। এগুলো তো আছেই। এগুলো হচ্ছে আপনার বিশেষ করে শরীয়ত বা ফিকা ইস্যুতে যখন আমরা কথা বলি, তখন এই জায়গাগুলো খুব গোলমেলে একটা ব্যাপার হয়, সেনসিটিভ ইস্যু। এই কারণে ধরেন আল্লাহর রহমত, আমি জানি না আমাদের পূর্বপুরুষেরা কিভাবে করতেন, আমরা তো অনেক ব্লেসড, আলহামদুলিল্লাহ, আমরা অনেক ব্লেসড। আমাদের এখন ধরেন সোর্স অনেক, আমি কোরআনের আয়াত নিয়ে আমাকে ঘাটতে হয় না। আমাকে ধরেন আমি যদি এখন বলি যে কোরআন খোলার দরকার পড়ে না, মানে কোরআন যে পরিমাণ কতটুকু আমি পেয়ে যাই, এটা সেটা অনেক কিছু পেয়ে যাই। কিন্তু যখন এগুলো কিছুই ছিল না, তখন যারা কাজ করেছেন এই কূপে মোমবাতির আলোতে বা হারিকেনের আলোতে, তারা কিভাবে করেছেন আমি জানি না। আল্লাহু আকবার।
এবং অনেস্টলি স্পিকিং আমি তো ধরেন এখন বইয়ের সংখ্যা হিসাব করলে অনেক বই আমি প্রতিদিনই মনে করি আমার কিছুই হয় নাই, কারণ হচ্ছে যে তাদের এত ভ্যারাইটিস। আমি যদি ধরেন আপনাকে শুধু আমাদের এই বঙ্গের আমাদের ইসলামী অঙ্গনের মৌলানা আব্দুর রহিম সাহেবের কথাই বলি, সুবহানাল্লাহ। মানে কি বিষয়ে তিনি লেখেন নাই আর কি বিষয়ে তিনি অনুবাদ করেন নাই। হ্যাঁ, তো ওই জায়গায় যখন আমাকে কেউ বলে যে আপনি তো অনেক বই করে ফেলছেন, আমি বলি যে এখন আমার অনেক পথ বাকি, মানে আমার এগুলোর মধ্যে অনেক কি বলবো, অনেক আমাদের এই কাজগুলোকে আমি বলি যে অনেক ধরনের মিশ্রণ আসছে, এখন আপনি এটাকে যেভাবে দেখেন আর কি, আর আমাদের তো ওইভাবে আসলে এটা তাহলে মানে একটা বড় কথা হচ্ছে বরকত পাওয়া আসলে, বরকত। এটা মানে সময়ের বরকত, লেখালেখির যে একটা বরকতের একটা ইস্যু আছে আসলে। মানে দেখা যায় যে একটা পৃষ্ঠা করতেই দেখা যায় অনেক সময় অনেক সময় লেগে যাচ্ছে, আর একটা দেখা যায় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, জি। এরকম মনে হয় হয়ে থাকে। আরেকটা জিনিস হচ্ছে কি, আমি একটা বই লিখেছি সম্ভবত এটা খোলো বোধের দুয়ার নামে একটা বই, দাওয়া পাবলিকেশনসের, ওখানে আমি এই বিষয়টা উল্লেখ করেছি যে মানে বরকত কি জিনিস। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস সংগ্রহ করার জন্য, অথবা তার মনে অর্ধেক মনে আছে অর্ধেক মনে নাই, ভেরিফাই করার জন্য, এটা ভেরিফাই করার জন্য তিনি 1 মাস সফর করে একটা জায়গায় গেছেন, অতটুকু শুধু শুনছেন, আবার উনি 1 মাস ব্যাক মানে করে আর কোনো কাজ নাই, এটা শুনেই চলে আসছেন। তো আমাদের তো ধরেন মানে এক একটা অ্যাপসের মধ্যে আমরা 1 লাখ হাদিস পকেটে নিয়ে ঘুরি, অনেক। হ্যাঁ, তো সব হাদিস আমাদের পকেটে, কিন্তু আমাদের তো ধরেন আসর পড়তেছে না, প্রভাব পড়তেছে না, কারণ এত সহজে আমরা এখন জ্ঞান পাচ্ছি। এটা অনেক ক্ষেত্রে এখন আসলে যে আপনি যেমন বললেন যে এটা ব্লেসিং, বরকত, আসলে কি বরকত কিনা আমি মাঝে মাঝে চিন্তা করি যে শুধু তো অ্যাপস না, অনলাইনে না, দেখা যায় আমরা বই কিনে নিচ্ছি মানে কিন্তু আর পড়া হচ্ছে না, হাজার মানে হাদিস গ্রন্থ, সিরাত গ্রন্থ আমাদের এক একজনের মোবাইলে বা কম্পিউটারে হার্ড ড্রাইভে আছে, মানে কতগুলো। এখন ধরেন আমি পড়িও নাই, পড়াও সুযোগ হয় না, আর এগুলোর যে প্রভাব, এগুলো তো একটা বিষয় আছে। এই জন্য আমি আসলে তারপরে ধরেন সময়ের বরকত, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারাদিন যখন চিন্তা করি, আবার যখন শুনি যে উনি প্রতিদিন আবার মাঝরাতে উনি নামাজও পড়ছে, আবার সেই নামাজের মধ্যে এতখানি কভারও করছে, আমার তো সময় কোথায় পায় আমি জানি না। তা আমি তো ওই দিক দিয়েও চিন্তা করে দেখি যে আমাদের বরকত আসলে সময়ের বরকত হচ্ছে না, আমরা যাই করি সারাদিনই ব্যস্ত, কিন্তু কাজের কাজ কদ্দূর হয় আসলে না। এখন আপনি যদি এটা বলেন তাহলে আমরা অনেকেই আছি যারা সোশ্যাল মিডিয়ায় শুধু মানে না, আমাদের চেষ্টা, এই জন্য আমি এগুলো আমাকে মোটিভেট করে, আমি যেগুলো বললাম এগুলো আমাকে সবগুলোই মোটিভেট করে, এবং আমি কিন্তু আমার লেখা দ্বারা প্রভাবিত হই। আমি গত 23 সালে আমি কাজ কম করেছি, আমি বলবো 24-এ প্রথম 6 মাস আমি কাজ করেছি, আমি শুধু মানে পড়েছি, এবং আমি খুব চিন্তা করেছি, কারণ আমি দেখলাম যে আমার একটু থামা দরকার। আমি একটা সময় আসলে, যেহেতু আমি জবলেস মানুষ, আমি প্রচুর কাজ করেছি, মানে আমার এত বইয়ের সংখ্যা হতো না যদি আমি অনেকটা চাকুরির মতো করে না করতাম। মানুষ যেমন 9টা 5টা কাজ করে, আমি এরকম 9টা 5টা কাজ করেছি, কিন্তু আমি দেখলাম যে আমাকে পাঠকেরা বলছেন যে তারা আমার এই বইয়ের অংশটা পড়ে তাদের খুব ভালো লাগছে। আমি দেখলাম আমার মনেও নাই। পরে আমি চিন্তা করলাম যে আমার তো আসলে নিজের ভেতরে এটার ইম্প্যাক্ট, রিফ্লেকশন আনা দরকার, এবং এটা আমি একটু স্লো হলাম, থামলাম, এবং এটা আমাকে হেল্প করেছে। মানে এটা এক ধরনের নিজের সাথে একটা বোঝাপড়া আমি করেছি যে না, আসলে কাজ যেটা লিখতেছি এটা আমি কতটুকু বুঝতেছি, আমার ভেতরে কতটুকু এফেক্ট করতেছে, এটা একটা বড় কাজ। এই জন্য কাজ বেশি করা কম করার থেকে বড় বিষয় হলো এখন যেটা মনে হয় যে এটা আমাদের জীবনযাপন আসলে কতটুকু প্রভাব ফেলে, এটা খুবই জরুরি। কারণ আমাদের সালেহিনরাও বলে গেছেন যে আমল ছাড়া ইলিম তো আসলে ইলিম না। তো আমরা তো এই জায়গাতেও অনেকটা পিছিয়ে আছি আর কি। এখন এমন কি কখনো হয়েছে যে আপনি একটা বই অনুবাদ করতেছেন, তো দেখা গেলো যে অনেকক্ষণ বসে আছেন, মানে ইমোশনাল হয়ে গেছেন? জি, আমি এরকম কোনো উদাহরণ আছে কিনা? সাক্ষাৎকারে আমি এটা বলেছি, কথাটা আমার কয়েকটা বইয়ের ক্ষেত্রে এরকম হয়েছে। একটা হচ্ছে আমি ঋদ্ধ প্রকাশনী থেকে একটা বই করেছিলাম, অনুভবে আল্লাহর নাম বৈচিত্র্য, ডক্টর ইয়াসির কাদির আসমাউল হুসনা লেকচারের অনুবাদ। ওখানে সূরা নাসর যখন নাজিল হয় এবং লাস্ট আয়াত হচ্ছে ইন্নাহু কানা তাওয়াবা, তো আত-তাওয়াবের উপর ওনার আলোচনাটা ছিল। আমি টের পাইনি, বাট আমি যখন এই আত-তাওয়াবের উপর আলোচনা করেছি, এটা যখন আমি টাইপ করতাম, আমি তো কম্পোজ করি, আমি দেখেছি যে আমি কান্না করতেছি, কারণ আমি এত বেশি এর ভেতরে ঢুকে গেছিলাম। তখন রাতও অনেক, আমার মনে হয় যে 1টা 1.5টা হবে আমি কম্পোজ করতেছিলাম, কিন্তু আমি খুবই
নিজের ভিতরে তখন মানে মনে হচ্ছিল যে বুকটা খালি হয়ে গেল। আমি আমার পেছনের অনেকগুলো ভুল, অনেকগুলো অন্যায়, অনেকগুলো অপরাধ বা গুনাহ আমার খুব মনে পড়ছিল, এবং আমি তখন ওর মধ্যেই আমি আল্লাহর কাছে তওবা করতেছি। এটা একই বইতে আফুবুন করিম যেটা, এটা আমি খুবই চমৎকার, এই সামনে রোজা আসতেছে, আমরা পড়বো। এটা বোঝা দরকার। আমি একটু এই সুযোগে বলে দেই, মানে আমি এটা নিজেও জানতাম না, এত সুন্দর করে ডক্টর ইয়াসির কাদি বলেছিলেন। মানে আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করেন। আফুবুন হচ্ছে আরেকটু অন্যরকম। সেটা হচ্ছে যে আফু হচ্ছে মরুভূমির একটা ঝড়, মরুভূমির একটা ঝড়। তো এই ঝড়টা যখন হয় তখন ওই মরুভূমিতে কেউ যদি হাঁটে তো তার উটের বা পায়ের একটা পদচিহ্ন থাকে। তো পেছনে যারা থাকে তারা আবার ওইটা দেখে তারা ফলো করতে পারে, মানে এদিকে একটা রাস্তা আছে। তো গাফুরুর রহিম যখন হয় তখন হচ্ছে যে আপনার আল্লাহ অপরাধটা মাফ করে দেন, কিন্তু অপরাধটা এক্সিস্ট করে আর কি, মানে চিহ্নটা থেকে যায়। আর আফুবুন করিম হচ্ছেন এই জন্য যে আমরা যে অপরাধগুলো করেছি, আল্লাহ যদি ওই শেষ 10 দিনে বেশি করে নবীজি পড়তে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওইটা পড়লে এমন ভাবে ঝড়ের মতো, ঝড় যেমন একদম পুরো পদচিহ্ন সব মুছে দেয়, একদম সব একদম ফ্রেশ। তা আমি এটা পড়ি, শরীর কেঁপে যায় আমার। আফুবুন কারিম, এই দোয়াটার মর্তবা আসলে কত বেশি। এরকম বিভিন্ন জিনিস আছে যেগুলো আমি আসলে লিখতে আমি খুব ইমোশনাল হয়ে গেছি। এরকম অনেকবারই হয়েছে। না, এটা আসলে হওয়ারই কথা। আমি বিশেষ করে ইয়াসির কাদের কথা যেহেতু আসছে, যেহেতু উনি রিসেন্ট বাংলাদেশে এসেছিলেন, আপনি তো মাঝখানে ওনার কিছু সময় সফর সঙ্গী হওয়ার সুযোগ হয়েছে, তো এই অভিজ্ঞতাটা আমরা শুনে ফেলি এই ফাঁকে। না, এটা আপনারও যেমন আপনি একটা প্রোগ্রামে যেমন হোস্ট করবার সুযোগ যারা আছে তারা একটু জানবে, এই জন্য আমারটা হয়ে গেছে কি, আমি তো ওনার উপরে বোধহয় বাংলাদেশে হায়েস্ট বই করেছি। আমার মনে হয় আমি 11টা বা 12টা আমি ওনার উপর আমার বই করা। তো যারা ওনাকে এনেছিলেন ওনারাই আমার সাথে কমিউনিকেট করলেন যে ওনার কিছু কার্যক্রম দেখানো, প্লাস ওনার সাথে বিভিন্ন সময় যদি লাগে এটার জন্য। বিশেষ করে উনি একটা খুতবা দিয়েছেন, এই খুতবাটার অনুবাদ করা সব মিলিয়ে। তো আমি ওনার সাথে দেখা করলাম যখন সেই প্রোগ্রামে উনি বক্তব্য দিলেন, এরপরে আমরা একসাথে একটা হোটেলে উনি একটু কফি খেলেন। উনি কিন্তু খুব বেশি কফি খায়, আমরা যারা লেকচার শুনি ওনার। তো আমরা তখন আমি ওনাকে আমার বইগুলো দিলাম। তো উনি খুবই ইন্টারেস্টিং, ওনার সাথে আমার আগেও কমিউনিকেশন হয়েছে, কারণ আমি তো ওনার অনুমতি নিয়ে কাজগুলো করেছি। ফলে আমি যখন তাকে একটু বললাম উনি ধরতে পারলেন, ও আচ্ছা তুমি হ্যাঁ। তারপরে আমাকে উনি জাস্ট বললেন এখানে কি আমার নাম লেখা আছে? আমি বললাম হ্যাঁ, যে আপনার নাম উপরে লেখা, মানে বাংলা তো বুঝতে পারছেন। উনি বললেন যে মাশাআল্লাহ এটা। সবচেয়ে উনি অ্যাপ্রিশিয়েট করলেন কারবালা ইমাম মাহাদি দাজ্জালের যে বইটা, উনি বললেন যে তুমি এক জায়গায় আনলা কিভাবে, এটা তো আমি একসাথে দেইনি। আমি বললাম না, আপনার 3টা আলাদা আলাদা লেকচার আমি এক জায়গায় নিয়ে আসছি। ল্যাঙ্গুয়েজ অফ লাভের খুব অ্যাপ্রিশিয়েট করলেন, বললেন যে এটা আমার খুব প্রিয় বই এটা। এরপরে আমি অনুভবে আল্লাহ নাম বৈচিত্র্য দিলাম। ওনার গত রোজা একটা সেশন ছিল হার্ট ম্যাটার্স, তাসকিয়াতুন নাফসের উপরে করা, এটা দেখালাম। তারপর অনুভবে আল্লাহ নাম বৈচিত্র্য, কুরআনিক দোয়া, উনি দোয়াগুলো তো উনি ওনার লেকচার অনেকগুলোই বলেন, সেই দোয়াগুলো একটু দেখালাম। তো উনি ওনার খুব পছন্দের এই লেকচারগুলো। উম্মুল মুমিনিন করেছি আমি, মাদার অফ দ্য বিলিভার্স, এটা। তো এই সবগুলোতেই যার কারণে ওইভাবে ওনার সাথে পরিচয়, পরে একটা লম্বা সময় তার সাথে থাকা, ওই খুতবাতে কিছু পয়েন্ট উপস্থাপন করা। উনি খুতবা দিয়ে নামার পরে আমি ওই মিম্বারে উঠে আবার ওটার খুতবা দিয়েছি বাংলায়। আচ্ছা, এটা আমার একটা সামারাইজ করে এটা আমার জীবনের একটা বড়, এবং এত সুন্দর একটা মসজিদ, এত মুসল্লি আসছে আসছেন, এবং তারপরে লাঞ্চ করলাম। এরপরে উনি সিলেটে গেলেন, ওই পর্যন্ত একসাথে থাকলাম। তো যেটা মানে তার কাছ থেকে শেখার যে বিষয়টা, প্রথম কথা হচ্ছে যে কারণে ওনার লেকচার আমি শুনি বা আপনি শুনেন হয়তো, বা একই কারণ হয়তো, সেটা হচ্ছে যে ওনার উপস্থাপন ভঙ্গিটা খুব সুন্দর। তারপরে হচ্ছে ওনার ইংরেজিটা আমরা সহজে বুঝতে পারি। 3 নম্বর বিষয় হচ্ছে যে উনি সমসাময়িক ইস্যুগুলো যেগুলো আমাদেরকে হিট করে, এগুলোর উপর উনি খুতবা দেন, উনি এড়িয়ে যান না। বেশিরভাগ স্কলার আছে যে একটু কন্ট্রোভার্সিয়াল অথবা পলিটিক্যাল অথবা গ্লোবাল ইস্যু, যে কোনো কিছু, এগুলো উনি এড়িয়ে যান। আমি ওনার ঢাকায় আসার পরে উনি ফার্স্ট লেকচার দিলেন মিরপুরে।
ওইখানে আমি গেলাম, ওইখানেই উনি ফিলিস্তিনের গাজা ইস্যুতে এত সুন্দর কথা বললেন যে তারা দুনিয়ার বুকে জান্নাতের উপর দিয়ে হাঁটতেছে, এবং কেন এটা বলছেন উনি সেটা ব্যাখ্যা দিলেন, সবরের ব্যাখ্যা বা এরকম। তো ফলে এই জায়গাগুলো দেখলাম যে উনি এগুলোকে মানে কি বলবো, উনি এগুলোকে বিলং করেন, ওন করেন, হ্যাঁ, এবং এগুলো উনি প্রতিটা রেফারেন্স এগুলো দেন। তো এটা আমাদের মতো আমরা যারা একটু মানে কাজ করি, বিশেষ করে ইও যারা আছে তাদের তো অনেক প্রশ্ন থাকে, ওনার কোশ্চেন মানে এগুলো তো উত্তরগুলো সহজেই পাওয়া যায়। পাওয়া যায়। উনি আমাকে শুধু একটা জিনিস বললেন, সেটা আমি আপনার এখানে যত সুযোগ পেয়েছি বলি। উনি যেটা আমাকে বললেন সেটা হলো যে দেখেন, আমরা তো খুব মুসলিম মাইনরিটি একটা কান্ট্রিতে থাকি, ওয়ারাস তোমরা হচ্ছে মুসলিম মেজরিটি একটা কান্ট্রিতে থাকো। এটা অনেক বড় ব্লেসিং, এটা কত বড় ব্লেসিং তোমরা বুঝতে পারবো না, কারণ তোমরা আমাদের জায়গায় নাই। কিন্তু আনফর্চুনেটলি তোমরা এত ছোট ছোট বিষয় নিয়ে তোমরা বিতর্ক করো, এবং তোমরা আমাকে প্রশ্ন করলা। আমি যত জায়গায় গেলাম তোমরা এত ছোট ছোট বিষয় নিয়ে প্রশ্ন করলে আমার ভয় হয় যে তোমরা এত বড় নিয়ামতের তোমরা কি আসলে ফায়দা হাসিল করতে পারবা, নাকি এটা তোমাদেরকে আরো বিভক্ত করে দিবে। তো এটা উনি আমাকে এই খুতবার আগে একটু বললেন, আয়োজকদেরকে বলতেছিলেন যে আপনাদের কিছু বলার আছে কিনা, তো তারা ঠিক প্রশ্নটা বুঝে নাই। উনি যখন দেখলাম যে বলতেছে যে আপনাদের, তখন আমি শুধু বললাম যে শায়েখ আপনি গতকালকে যে কথাটা বলছেন ওইটা একটু বলেন। বললো কোনটা? আমি বললাম ওই যে বলছেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহর আন্ডারে ব্যানারে সবাই এক হয়ে যান। আপনার যদি আল্লাহ এক হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এক হয়, তাহলে বাকি সব ইস্যু নিয়ে আপনারা বিভেদ করেন, ওইটা নিয়ে আলাদা আলাপ করেন, কিন্তু আপনারা সবাই এক জায়গায় হয়ে যান। কারণ আমাদের এনিমি যে এই লোকটা নামাজ পড়ে, সে কোমরে মানে পেটে হাত বাঁধলো, বুকে হাত বাঁধলো, সে আমার এনিমি না। আমার কাজ হচ্ছে তাকে নিয়ে, যে নামাজই মানে না বা নামাজ পড়তে চায় না, তাকে নিয়ে আপনি কাজ করেন। অথবা যে চায় না যে এই জমিনে কেউ সিজদা দিক, সে হচ্ছে আপনার এনিমি। আপনি তাকে কিভাবে ডিল করবেন সেটা দেখেন। তো আমার কাছে তার এই মানে বড় করে ভাবার যে দৃষ্টিভঙ্গিটা, এটা আমার কাছে ইউনিক লেগেছে। এবং আমি মনে করি যে আরেকটা জিনিস আমি শিখেছি তার কাছ থেকে, সেটা হচ্ছে উনি প্রতিটা জায়গায় আয়োজকদের কাছে শুনে যান যে আপনাদের কোনো কিছু বলার আছে কিনা, আপনারা আমার কাছে এক্সপেক্ট করেন কিনা। তো এইটা আমরা তো সারাদিনই বক্তব্য শুনি আমাদের দেশে, আমাদের বিভিন্ন ফোরামে। তো আমি মনে করি যে এটাও আমাদের বক্তাদের একটা মাথায় রাখা উচিত, যে আমরা যেন সব জায়গাতে এই জায়গাটা একটু এনশিওর করি যে যারা হোস্ট তাদের চিন্তা ভাবনাগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারলাম কিনা, তাদের ডিজায়ারগুলো, কারণ তারা আমাকে ডেকেছে, তাদের কোনো প্রত্যাশা আছে কিনা, বা তাদের এই জায়গাটার জন্য আমরা সবাই একটু খেয়াল রাখি। এবং উনি প্রচুর স্পেস দেয়, উনি সময়টা ওনার জন্য বড় ব্যারিয়ার, যেহেতু ওনার একটার পর একটা ঢাকার বাইরে প্রোগ্রাম থাকে, কিন্তু উনি প্রচুর প্রশ্নের উত্তর দিতে চান, এবং কন্ট্রোভার্সিয়াল বা যে কোনো বিষয়ে উনি পিছ পান না। একটা শুধু আমি দেখলাম যে উনি বারবারই এটা বললেন যে আমি যেহেতু এখানে থাকি না, আমি স্পেসিফিক তোমাদের জন্য কোনো উত্তর দিব না, আমি একটা জেনারিক একটা অ্যান্সার দিব। এটা আমার কাছে এটাও খুব ভালো লাগছে, এই কারণে যে উনি যদি আমাদেরকে না জেনে যদি চাপায় দিতেন, এটা যে উনি বুঝতেছেন যে উনি এই জায়গার না, এবং খুব বেশি না জেনে ওনার কথা বলা উচিত না, এটাও আমার কাছে ভালো লাগছে। এটা আমি মনে করি যে আমাদের জন্য শিক্ষণীয়। না, আমি তো ওই যে প্রশ্নের কথা বললেন, সিলি অনেক প্রশ্ন আমার এখানে, প্রায় ধরেন যে 100 বেশি কোয়েশ্চেন আসছে, আমরা 3 থেকে 4টা প্রশ্ন নিচ্ছি। তো দেখছি এত প্রশ্ন, এত ছোট ছোট জিনিস নিয়ে, অথচ আমরা উম্মাহ নিয়ে, তারপর হচ্ছে গ্রেটার ইস্যু নিয়ে আলোচনা করতে পাই না। কিন্তু আমরা কিন্তু এখানে প্রশ্নগুলো আমাদের ছিল খুব ছোট ছোট। আবার এমন কিছু প্রশ্ন আসছে যেগুলো ওনাকে বিতর্কিত করার জন্য কেউ করেছে। আমি যেহেতু বাছাই করেছি, আমি বুঝতে পারছি যে প্রশ্নগুলো কেন করা হচ্ছে। এই কথাগুলো ভাই আমি যেহেতু মানে অনুবাদ করি, আমি ওনার উপরে কাজ করেছি, আরো ওয়ার্ল্ডের বেশ কিছু স্কলার মুসলিম সহ কাজ করেছে, আমাকে কিন্তু হর হামেশাই শুনতে হয় যে ওনার এইটা নিয়ে এইটা। আমি বলেছি যে ভাই দেখেন, উসওয়াতুন হাসানা তো আল্লাহ তাআলা একজনকে বলে দিচ্ছে, এর বাইরে তো আমাদের আর কাউকে উসওয়াতুন হাসানা ভাবার সুযোগ নেই, সর্বোত্তম আদর্শ। তো আমরা যারা এই জমানায় আছি, এই জমানার মধ্যে যারা কাজ করতেছেন, তাদের কোনো সাইট আমাদের জন্য হয়তো বা সুইটেবল না, আমরা বুঝতেও পারবো না। তো আমাদের ভালোটা নেওয়া উচিত, যদি ভালো যেটা থাকে সেটা আমরা যদি নেই তাহলেই হয়। এখন এইভাবে যদি আমরা বাঁচতে শুরু করি যে 100 ভাগ ভালো হইতে হবে, তাহলে আমি লোক পাবো কোথায়? কোনো লোকে কোনো কাজই করা যাবে না, কোনো কাজ করা যাবে না। আমরা যে ধরেন কাজ করতেছি এখন, আমাদেরও তো অনেক ত্রুটি আছে, তো এই ত্রুটিগুলোকে বিবেচনায় নিয়ে বৃহত্তর একটা কনটেক্সটে কাজ করবার সুবিধাতে আমরা এটাকে ইগনোর করি আর কি, যে থাক আল্লাহ পাক যদি মাফ করে দেন, এই আর কি। এভাবে এই পলিসিতে কাজ করি, তাছাড়া আমারই বা কি যোগ্যতা বা কি আছে।
না, এটা আসলে গুরুত্বপূর্ণ, বিশেষ করে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যদি ইয়াসির কাদির বাংলাদেশে আগমনটা, এটা একটা ঐতিহাসিক আগমন এবং উনিও খুব এনজয় করেছেন এবং আল্লাহর শুকরিয়া খুব বেশি বেশি আদায় করেছেন যে এত বছর। উনি বলছেন যে আমি 15 বছরের বেশি ওয়েট করতেছি। মানে ওনার বয়স আমাদের বাংলাদেশ যখন যেদিন আসে ওনার বয়স হয় 50 বছর 20 দিন। আমি মানে হিসাব করতেছিলাম যে যদি 15 বছর হয়, 35 বছর বয়স থেকে উনি চিন্তা করছেন বাংলাদেশে আসবেন, ওনাকে আসতে দেওয়া হয় নাই। তো এটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা একটা বড় কারণ। এখানেও আমাদের মেসেজ আছে যে আসতে দেবে না কেন। তার মানে হচ্ছে যে ওনার যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসটা যদি অ্যাজ এ হোল ধরেন, আমাদের এখানে তো বিভিন্ন ধরেন কোরআন তেলাওয়াতের যে আন্তর্জাতিক প্রোগ্রামগুলো হয় বা বিভিন্ন প্রোগ্রাম অনেকে তো আসতেছে, ওনাকে আসতে দিচ্ছে না কেন? তার মানে হচ্ছে এখানে কিন্তু ওর পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডিফারেন্স আছে। এবং ওনার এইটা আমি মনে করি যে আমাদের বোঝা দরকার যে ওনার এই রোলটা, মানে উনি যে আপনার, এবং আপনি যদি ওনার খুতবা শুনেন, আমরা আমেরিকায় বা যে কোনো দেশের মধ্যে আমরা যতটা অ্যাগ্রেসিভলি বলি, উনি তার থেকেও বেশি অ্যাগ্রেসিভলি বলেন, বিং এ আমেরিকান সিটিজেন। এবং আমি তো একটা মানে খুতবার কথা আমার খুবই মনে আছে, ইলেকশনের একদম রিসেন্ট প্রেসিডেন্ট ইলেকশনের আগ দিয়ে, মানে যখন কমলা হ্যারিস আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তিনি বললেন যে দুই এভিলের মাঝখানে আমরা কারে নিব। তো এইভাবে সিটিজেন বলতেছে দুইজনকে দুইটা শয়তান। হ্যাঁ, তো এটা বলা খুব টাফ। আমরা নিজেরাই কতটুকুই পারবো আমাদের দেশে। তো এইটা আমি মনে করি যে এটা আমাদের এই আলোচনাটা হয়তো আমাদের অন্য দিকে চলে গেল, কিন্তু এই আলোচনাটা জরুরি এই কারণে যে আমাদের কিছু শেখার আছে আসলে, এই জন্যই আলোচনাটা ভালো উত্তর করলাম। যাক, আল্লাহ আমরা আরো বড় বড় স্কলারদের ইনশাআল্লাহ বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে, আল্লাহ যেন আমাদের এই সুন্দর পরিবেশ যেন বজায় রাখার তৌফিক দান করেন। তো আমরা যদি এখন আরেকটু এর দিকে যাই, আপনার লেখালেখি নিয়ে তো কথা বলছিলাম, তো এখানে তো বিভিন্ন ধরনের ভালো মন্দ অনেক অভিজ্ঞতা হয় এবং আমি একদিন আপনার সাথে কথা বলেছিলাম সামহাও, তো আপনি আমাকে 1-2 বারে মানে একটু নিরুৎসাহিত করার চেষ্টা করেছেন, বলেছেন একটু চিন্তা ভাবনা করে তারপরে কাজ করেন এবং স্বাভাবিকভাবে আপনি আপনার জায়গা থেকে যদি বুঝেন যে কি অবস্থা, কি চলছে আসলে। তো এই জায়গায় আসলে চ্যালেঞ্জগুলো কি, যারা হঠাৎ করে অনুবাদ করতে চায়, এটা একটু আমাদের জানা দরকার, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট আছেন অনেক সময় জানতে চায়। আচ্ছা, আমি এই ব্যাপারটা খুব স্পষ্ট করে বলি। ধরেন আমরা বাংলাদেশে আমাদের যে সোশিও ইকোনমিক স্ট্রাকচার, আমরা আসলে একদম মানে আমি যদি একদম কথ্য ল্যাঙ্গুয়েজে বলি, ফাও করার মতো মানসিকতা বা অবস্থা আমাদের খুব কম লোকেরই আছে। আমি যখন টের পাই যে কেউ এই জগতে আসতে চাচ্ছে উপার্জনের ক্ষেত্রে একটা বেনিফিট পাওয়ার জন্য, তখন আমি তাকে ডিসকারেজ করি। আচ্ছা, যদি কারো দৃষ্টিভঙ্গি থাকে যে আমি উম্মার জন্য কাজ করবো, এরকম হতে পারে। ধরেন এখন তো ওই যে বললাম যে যার সেই আর্থসামাজিক অবস্থা সেরকম, তিনি সেভাবে ভাববেন। কিন্তু অনেকের আছে যে ধরেন একটু দেখতেছে এই বিষয়টা নিয়ে, এখন আমরা যেমন খুব বেশি প্রভাবিত হওয়া একটা জাতি, তো ধরেন হয়তো ফেসবুকে কেউ কাউকে দেখতেছে যে উনি খুব বই আসতেছে, উনি এটা করতেছে ওইটা করতেছে, হয়তো সেটা দেখে তার মধ্যে একটা আগ্রহ হলো, এটা বেশি দিন থাকে না। রাইট। আরেকটা হচ্ছে যে যদি কেউ আসলেই মানে জেনে বুঝে, ঠিক আছে আমার কিছু না আসলেও হয়, আমি একটা বড় মানে প্ল্যাটফর্মে কাজ করব বা বড় একটা ভিশন নিয়ে কাজ করব, তাদেরকে উৎসাহ না দেওয়ার কারণ নাই, এবং আমার উৎসাহ ছাড়াও তারা কাজ করবে, কারণ তাদের এই ভিশন আছে। আমি যেটা দেখলাম সেটা আমি খোলাসা করি, সেটা হচ্ছে যে আমাদের এখানে অনুবাদ বইয়ের ক্ষেত্রে 2 ধরনের প্র্যাকটিস আছে। একটা প্র্যাকটিস হচ্ছে যে প্রকাশকেরা অনুবাদকদেরকে কোনো রয়্যালটি দেয় না। আচ্ছা, তারা এককালীন একটা টাকা দিয়ে দেয়। তো এতে অসুবিধা কি? এতে অসুবিধা হচ্ছে এটা যে এই বইটা যদি আরও সংস্করণ বের হয়, সেই বইগুলো সংস্করণ বের হলে এটা পুরোটাই প্রকাশনা নিয়ে যাচ্ছে, এটার অনুবাদক পাচ্ছে না। এটা আমি ঠিক জানি না এটা কেন হয়। কারণ হলো যে আমি যে কোনো বইয়ের একটা 10% একটা রয়্যালিটি একটা লেখকের জন্য বরাদ্দ থাকার কথা। তো লেখককে যদি দেওয়া হয় তাহলে তো আমার বক্তব্য নাই, কিন্তু লেখককেও যদি না দেওয়া হয় তাহলে অনুবাদককেও যে দেওয়া হলো না, তাহলে এটা আসলে পাইল কে? এটা হচ্ছে একটা প্রশ্ন, কিন্তু এটা আমি জানি না, এটা আমাদের এখানে এই প্র্যাকটিস আছে। আরেকটা প্র্যাকটিস হচ্ছে যেটা, সেটা হলো যে না, অনুবাদককেও মৌলিক বইয়ের মতো রয়্যালিটি দেওয়া হয়। এই প্র্যাকটিসটা ইদানিং বলতে আমি বলতেছি যে এখন যারাই কাজ করছে তাদের সবারই একই মানসিকতা। এখন
যারা একদম এখন অনুবাদকের বিপদ হচ্ছে যে যদি ধরেন খুব ভালো কোনো প্রকাশনা বা চালু কোনো প্রকাশনা বই সে করে, কিন্তু সে যদি রয়্যালিটি না দেয় তাহলে তার বই অনেক বিক্রি হচ্ছে কিন্তু সে ওইটা টাকা পাচ্ছে না যদি সে এককালীন। আর নতুন যারা আসতেছে বা ছোটখাটো যারা আসতেছে তারা যদি রয়্যালিটি দেয়ও তাতে লাভ হচ্ছে না, এই কারণে যে সে তো অত বই সেল করতে পারছে না, রাইট? ফলে দুই দিকের কোনো দিক থেকে সে পাচ্ছে না। তো এটা হচ্ছে গিয়ে মেজর চ্যালেঞ্জ। তো আমি বলবো যে এইটার একটা সিস্টেম হওয়া দরকার, এবং এখানে কিভাবে এই বিষয়টা সুরাহা হবে আমি জানি না, বাট এটা হওয়া দরকার। আমি কিন্তু এই যে বললাম যে একটা সময় আমি প্রচুর কাজ করেছি বা অফিস টাইমের মতো করে কাজ করেছি, যে মূল কারণ কিন্তু ছিল ফাইন্যান্সিয়াল। যেহেতু আমি জবলেস, আমাকে সামহাও কেউ বলেছিল যে আপনার একটা বই দিয়ে বা দুইটা বই দিয়ে তো আর এটা হবে না, আপনি বইয়ের সংখ্যা বাড়ান, তখন আজকে ও রয়্যালিটি দিবে, কালকে ও রয়্যালিটি দিবে, আপনি চলতে পারবেন। তো আমি সেই চিন্তা থেকে আমি অনেক কাজ করেছি। কিন্তু আমি এখন যে আমার প্রায় 55+ আমার বই, এখনো এসে আমি কিন্তু রয়্যালিটি দেখতেছি ওইভাবে আমি পাই না। আমাদের এখানে যে কালচারটা আছে সেটা হলো যে ধরেন হয়তো ঈদের সময় কেউ হয়তো ফোন দিল কোনো প্রকাশনা থেকে যে ভাই আপনাকে আমরা ঈদের সময় এতটুকু দিলাম, এটা ঠিক বই পারপাসে নিয়মিত দিচ্ছে ওরকম না। ফলে এই জিনিসগুলো আমাদের যে যদি মানে এখন দেখেন মানে ক্রাইসিসটা কি, ধরেন আমি একটা বইয়ের কাজ করলাম, বই তো আমাকে ধরেন কেউ একদিনে শেষ করতে পারে না, হয়তো 3 মাস 4 মাস 5 মাস 6 মাস সময় লাগে বইয়ের সাইজ অনুযায়ী। তো ধরেন একটা বই আমি করলাম, বই দেওয়ার পরে ধরলাম 4 মাস বা 5 মাস গেল, 5 মাস পরে আমি এটা পাবলিকেশনসকে দিলাম, পাবলিকেশনসে তো আমি দেওয়ার পরের দিনই আনতেছে না, সে আবার তার মতো করে প্রুফ করে সম্পাদনা করে, এখানে ধরেন আরো 5 মাস 6 মাস। আমার অনেক বই আছে 1.5-2 বছর পরেও আসছে, যেমন আমার যে বইটা আসছে লাস্ট, এটা অনেক দিন পরে আসলো। তো এখন এই দেরি কেন হয়, এইটার আবার প্রকাশকদের ব্যাখ্যা আছে, তাদের ব্যাখ্যা আছে যে হ্যাঁ আপনারা লেখকরা মনে করেন যে আজকে দিলে কালকে হয়ে যাবে, এটা সেটা এইটা, তারপর অমুকের অনুবাদের মান ভালো না, অমুকের এটা, নানা কথা তাদের আছে, হোয়াট এভার। তো এই সব মিলে দেরিটা হয়। তো কিন্তু মূল কথা হচ্ছে যেদিন আমি প্রথম ফার্স্ট লেটার টাইপ করলাম আর যেদিন বই বের হলো, দেখা গেল এই সময়ের মধ্যে গ্যাপ হচ্ছে প্রায় 1.5 বছরও হয়ে যায়, অনেক সময় 2 বছর 2.5 বছরও হয়ে যায়। তাহলে আমি এই মানুষটা সার্ভাইভ করবো কিভাবে? কারণ বই বের না হলেও তো আমাকে কেউ দিচ্ছে না। শুধু তাই না, বই বের হলেও দিচ্ছে না, দেখা যাচ্ছে যে অনেকেই বলতেছে যে ভাই বইটা বিশেষ বিক্রি হোক, তারপরে আমি টাকা হওয়ার পর আপনাকে দেব। তো এরকম অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সো যদি প্রথমত চ্যালেঞ্জটা হচ্ছে আমি বলবো যে ফাইন্যান্সিয়াল, কেউ যদি চায় যে না আমি এই বই করে আমি ফিনান্সিয়ালি সলভেন্ট হব বা ভালো কিছু করবো বা আমার সংসার চালাবো, তাহলে এটা কঠিন। এবং আমাদের কিন্তু বাংলাদেশের হিস্ট্রি হচ্ছে যে আমাদের অনেক পুরনো বড় বড় সাহিত্যিক কবিরা খুব কষ্টে দিন যাপন করেছেন, এটার একটা মূল কারণ আমার মনে হয় এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বই অনুবাদক লেখক এবং প্রকাশক সম্পাদক এদের মধ্যে আবার একটা যার পয়েন্ট অফ ভিউ থেকে তার একটা অবস্থান আছে, এটাও একটা ক্রাইসিস, এটাও একটা চ্যালেঞ্জ। ওনারা এই কাজটা কেন করতেছেন এটা ওনাদের ব্যাখ্যা, হ্যাঁ, আমরা এই কাজটা কেন করতেছি এটা আমাদের ব্যাখ্যা। এটা তো এই দুইয়ের মধ্যেও আমি সবসময় চেয়েছি, এবং আমার সাথে আল্লাহর রহমতে আমার কোনো প্রকাশকের সম্পর্কই খারাপ না এখনো পর্যন্ত, আল্লাহর রহমতে। আমি চেষ্টা করেছি যাতে তারা আমার প্রতিপক্ষ এই ইমেজটা যেন তৈরি না হয়। কখনো কখনো আমার আচরণে হয়তো তারা কষ্ট পেয়েছেন, কখনো কখনো তাদের আচরণে আমি কষ্ট পেয়েছি। কারণ প্রত্যেকটা বই কি জানেন, বই যেটা পাঠক পান এর নেপথ্যে আবার আলাদা উপন্যাস গল্পের মতো কাহিনী আছে প্রত্যেকটা বইয়ের পিছনে। আমার যেহেতু বইয়ের সংখ্যা অনেক, আমার কাহিনীও অনেক, কিন্তু আমি সেগুলোকে খুব মাথায় রাখি না। এবং আল্লাহর রহমতে এখনো পর্যন্ত আমার প্রতিটা প্রকাশকের সাথে আমার আলহামদুলিল্লাহ ভালো সম্পর্ক, আমি এটা মেনটেন করে যাচ্ছি, যার জন্য এতগুলো বই করা সম্ভব হয়েছে। আসলে সম্পর্ক খারাপ হলে বা কেউ কাউকে মানে অ্যাভয়েড করলে তো আসলে বইয়ের কাজ করা যায় না। তো এটা আসলে আমাদের অনেক সময় অনলাইন, বিশেষ করে অনলাইন স্পেয়ার দেখা যায় যে লেখক প্রকাশকদের একটা দুইটা পার্টি, এবং প্রচ্ছদের মধ্যে কি থাকবে না থাকবে এগুলো নিয়ে আবার আলোচনা, তারপরে বিভিন্ন ধরনের আসলে একটা এগুলো আছে। এগুলো ধরেন আমাকে যদি বলেন, আমি খুব বিশেষ করে যারা প্রতিষ্ঠিত প্রকাশন এদের ক্ষেত্রে যদি বলি যে অনেক সময় হয় যে ধরেন প্রচ্ছদ হচ্ছে আমি জানি না, আমাকে কোনো কিছু আমার মতামত জানতে চাওয়া হয় না, কিংবা ধরেন যে বই যে নতুন করে
প্রিন্ট বা রিপ্রিন্ট হয়েছে বা নতুন এডিশন বের হয়েছে আমি জানি না। হয়তো আমি কোনো একটা কারণে আমি অনলাইন থেকে বই একটা সংগ্রহ করলাম, খুলে দেখলাম যে আমার কাছে সেকেন্ড এডিশন আছে, কিন্তু আমি পেলাম ফোর্থ এডিশন। হ্যাঁ, তো এরকম করে এইটা তো কিছু কিছু প্রকাশনা কিন্তু আবার জানায়, ভাই আমরা এটা প্রকাশনায় যাচ্ছি এটা। কিছু কিছু প্রকাশনা এরকমও বলে যে ভাই আপনি কিছু অ্যাড করবেন কি না এটা। আবার কিছু কিছু হচ্ছে জানায় না। তো এইটা আমি মনে করি যে ব্যস্ততার কারণেও হতে পারে। হ্যাঁ, তাদের হয়তো ব্যস্ততা থাকে, তারা এটাই করে না। কিন্তু সব কিছুর পরও আমি বলবো যে আমাদের দুজনেরই, দুপক্ষেরই প্রতিপক্ষ সুলভ মানসিকতাটা লালন করা ঠিক না। ওনারা ছাড়া আমরা পারবো না, আমাদের ছাড়া তারা পারবে না। কোঅর্ডিনেশন, রাইট, একটা কোঅর্ডিনেশন হলে এটা ভালো হয়। আর ভুল বুঝাবুঝি থাকলে এটা আগেই স্পষ্টভাবে কথাবার্তা বলে নেবে, জায়গাটা ক্লিয়ার হয়। আমি আল্লাহর রহমতে আমি যে জন্য আপনাকে শুরুতে গল্পটা বললাম যে আমি কিন্তু প্রচ্ছদের সাথে কন্ট্যাক্ট করা বা কাজ করার আগে কিন্তু আমি নূর ভাইয়ের কাছ থেকে আগে আমি অনুমতি নিয়েছি, এবং উনি খুবই, এবং উনিও কিন্তু আল্লাহর রহমতে পজিটিভলি সাড়া দিয়েছেন। শুধু তাই না, আমার যখন 15-20টার মতো হলো, উনি 15-20টার মতো বই হলো, তখন উনি বলছেন যে দেখা হলে বলতেন, এখন তো দেখাও কম হয়, যে ভাই আপনি আমার কমিশন কই, আপনার তো উচিত আমাকে সবগুলো বইয়ের একটা কমিশন দেওয়া। হ্যাঁ, তো এই আর কি। তো আমার সাথে ওই রিলেশনটা আল্লাহর মধ্যে আছে, মাশাআল্লাহ। তো এখন বই অনুবাদ করা বা বই লেখার ক্ষেত্রে অনেকগুলো বেনিফিট তো আছে। ফাইন্যান্সিয়াল একটা আমরা যে একটা দিক রাখি, আরেকটা হচ্ছে নিজের পড়াশোনা, তারপর হচ্ছে জানাশোনার পরিধিটা বাড়ে। এর বাইরে আমাদের এখন একটা বিষয় যে ওদিন নূর ভাইয়ের সাথে একটা আমাদের কথা হচ্ছিল, উনি বলতেছিলেন যে একটা বড় বিষয় হচ্ছে কি বইয়ের যেই বইয়ের সাথে কাজ করার একটা বড় বিষয় হচ্ছে মানুষজন দেখা যায় যে নিজের টাকা খরচ করে একটা বই কিনতেছে, আবার এটাকে আবার পাবলিকলি মানুষকে জানাচ্ছে। অর্থাৎ তার নিজের টাকা খরচ করে দেখা যায় প্রকাশনীর মার্কেটিং করতেছে, তারপর হচ্ছে লেখকের প্রশংসা করতেছে, তারপর হচ্ছে এই বিষয়গুলো থাকে। তো আপনিও তো অবশ্যই এতগুলো বই করেছেন, বিভিন্ন জায়গা থেকে রিয়াকশন আসছে, পজিটিভ নেগেটিভ পরামর্শ আসছে। তো এমন কোনো রিয়াকশন বা পাঠকের কোনো একটা ঘটনা আছে কিনা যেটা শেয়ার করতে চান? আল্লাহর রহমতে আমি পাঠকের সাথে, যেহেতু আমি অনলাইনে অ্যাক্টিভ থাকি মোটামুটি, তাদের সাথে আমার নিয়মিত ইন্টারাকশন হয়। আমি বলবো যে আমি বেশিরভাগই ভালো ফিডব্যাক পাই। আপনি যেটা বলেন, আমি একটু অন্যভাবে বিষয়টা বলি। এটা আমার মধ্যে ভয় তৈরি করে। আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে এই যে মানুষের যে আলোচনা, অথবা মানুষ যে নিজের টাকা দিয়ে কিনে প্রচার করছে, অথবা অ্যাপ্রিসিয়েট করছে বা ভালোবাসছে, অথবা ছবি তুলতে যাচ্ছে, কারণ মানে এইটার খুব পিচ্ছিল একটা সিঁড়ির মতো আর কি। কোন দিন একটা বই বলেন বা যে কোনো ফিল্ডেই, হ্যাঁ, আপনি যদি এগুলো পা পিছলে কবে পড়ে যাই, এই ভয়টা হয়। এই জন্য আল্লাহর কাছে সবসময় আমি ভয় পাই এবং মাফ চাই, যেন আল্লাহ তাআলা আমার ভেতরে কোনো ধরনের অহংকার, দম্ভ যেন তৈরি করে না দেন। এরপরও আমার মনে হয় যে আমি পুরোপুরি মুক্ত হতে পারি না, এবং এগুলোর কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পরে এগুলোর ব্যাপারে আকর্ষণও কাজ করে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সেইগুলো থেকে মুক্ত রাখাটার জন্য এটা এক ধরনের, আমি মনে করি যে এটা নিজের সাথে নিজের একটা জিহাদের মতো ফাইট। তো দেখা যাক ওইটা কি। তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে, আপনি যদি বলেন, আমি এখন স্মরণীয় এরকম কোনো মানে বিষয় আছে কিনা, এরকম বলা না যে আপনার বইটা পড়ে আমার চেঞ্জ হয়েছে। আমি যেটা আপনাকে একটু আগেও বললাম যে আমি কিন্তু এইরকম পজিটিভ ফিডব্যাক পাওয়ার কারণে আমি 23 সালে একটু কাজ কমিয়ে দিলাম। যখন আমি দেখলাম যে অনেকেই আমাকে বলা শুরু করলো যে ভাই আপনার এই বইটা পড়ে আমি খুবই মানে অনুপ্রাণিত হয়েছি, এই বইটা পড়ে আমি এই জিনিসটা শুরু করেছি। বা আমি ধরেন একটা বই লিখেছিলাম অল্প আমল বেশি সওয়াব, এই বইটা পড়ে মানে 20 সেকেন্ড 16 সেকেন্ড 22 সেকেন্ড ইবাদত করে অনেক বেশি সওয়াব পাওয়া যায়, অনেক ধরনের নেকি পাওয়া যায়। তো এগুলো অনেকে আমল করতে শুরু করলো। আমাকে তিনি বলতেছেন যে এটা ভাই আমরা খুবই আমল করতেছি। অনেকে বললেন যে ভাই আপনার কথা মতো এখন আমি ট্রাফিক জ্যামে বসলে এরকম জিকির করি, আমার জিহ্বা জ্বলতে থাকে। তখন আমি ঘাবড়ায় গেলাম যে ও মাই গড, আমার তো গ্যাস হয়ে যায়। হ্যাঁ, আমার এটা, এবং এরকম ভাবে হয়। এবং সেদিনকার যেমন একজন ল্যাঙ্গুয়েজ অফ লাভ নিয়ে বলেছে যে ওখানে যে গিট্টুর যে উদাহরণ দিয়েছে, গিট্টুর উদাহরণ আমার খুব ভালো লাগছে, এরকম বলে। তো এরকম বিভিন্নজন হয়। আবার ধরেন উম্মুল মুমিনিনের ঘটনাগুলো ভালো লাগে, কারণ হচ্ছে যে এগুলো অনেক মানুষ, আমি প্রতিটা বিয়েতে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা,
কারণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার রাদিয়াল্লাহু তাআলা আনহাদের সাথে তার যে সম্পর্ক, তাদের যে সম্পর্কের অনেক সময় যে আপস অ্যান্ড ডাউনস, এইটা খুবই ইউনিক ওয়েতে এই বইটা আছে, এবং এটা আমাদের শেখা জানা দরকার এই জন্য যে আমরা যারা এগুলোকে মানে ওনাকে বিয়ন্ড এইসব মনে করি, মানে হিউম্যান যে এগুলো আছে এগুলো আমাদের ইন্সপায়ার করে, এবং পাঠকেরাও তাই বলে যে হ্যাঁ এগুলো দেখে আমরা এটা হই। স্বাভাবিকভাবে তো আমাদের একটা ধারণা আছে যে রাসূল, ওনার ওয়াইফ, ওনার তো মানে মানুষই না, মানে ওনার ওয়াইফরাও বোধ হয় মানে এমন একটা অবস্থায় যে মানে আমাদের স্বাভাবিক যে সংসার ফ্যামিলিতে যেগুলো হয় এগুলো বোধ হয় কখনোই হইতো না। এগুলো শুধু নতুন করে জানতে পারে। আপনি দেখেন যে হাদিস যেটার উপর আসলে ল্যাঙ্গুয়েজ অফ লাভটা হলো যে একটা যুদ্ধ, একটা গাজওয়া থেকে ওনারা ফিরছেন, উনি ওনার সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে উনি একটু ছুটি চাইলেন, আমি চলে যেতে চাই, কেন? আমি বিয়ে করছি। কারে বিয়ে করছো? ভালো হইতো যদি তুমি একটা ইয়াংকে বিয়ে করতে। হ্যাঁ, তো এত এত মানে এগুলো কিন্তু আমাদের ধরেন আসলে এখানে একটা ট্র্যাজেডির কথাও আছে। আপনি যেটা বললেন যে মানে এই যে লিডারশিপের যে কোয়ালিটিটা, যে উনি তার একজন ফেলোর সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করতেছেন, তার সাংসারিক লাইফ কেমন হবে এটা পরামর্শ, এইটা কিন্তু ধরেন আমি লিডারশিপ অ্যান্ড স্যাক্রিফাইস নামে একটা বই অনুবাদ করেছি, ডক্টর আহমেদ তুতুনজি এবং আরও কয়েকজন একটা মিডিয়া একটা লেকচার, ওখানেও আমি এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছি যে আসলে লিডারদের আরও বেশি জনশক্তি বান্ধব হওয়া উচিত। তো এই জায়গাগুলোতে ট্র্যাজেডি যেটা, যদি আপনি বলেন যে একটা তো পজিটিভ বললাম, সাধারণ মানুষ আসলে যেই পরিমাণ পড়ে, আমি বলবো যে আমাদের এই বইগুলো আরও বেশি মানুষের পড়া উচিত। আমাদের বই বলে বলছি না, যে কোনো বই। কারণ হচ্ছে দেখেন এখনও আপনি যেহেতু এই জগৎ নিয়ে আপনার ভালো আইডিয়া আছে, আপনি জানেন যে বই তো আসলে এই 2025 সালে এসেও 1000-2000-এর বেশি কেউ ছাপাচ্ছে না। তো এই বাংলাদেশে হচ্ছে 18 কোটি মানুষ, তার মধ্যে মনে করেন যে যদি আমরা ধরি যে এত পার্সেন্ট মানুষ হচ্ছে আপনার হাইলি মানে ধরেন গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করা মানুষ, সেই সংখ্যা খুব কম অনেক, কিন্তু এরপরও এখনো এসে আমাদের এক একটা প্রকাশনা বই বের করতেছে 1000-2000, এরপরে আবার এডিশন করে বা যাই করুক। আজকেই বোধ হয় প্রথম আমার দেশে পড়লাম যে কত পার্সেন্ট, এটা মনে হয় মোর দেন 50% প্রকাশক লেখকরা নিজের টাকা দিয়ে বই প্রকাশ করে। আজকে গতকালকে যেটা পড়লাম, এবং যে পত্রিকার রেফারেন্স দিলেন আপনি, আমার দেশ, ওটা সম্পাদক সাহেব তো অহরহ বিভিন্ন টকশোতে বলেন যে আমার এই বই কেউ পড়ে না। তো আসলে বই মানে ওনারা পড়ে না বলতে কি, ওনারা যেটা মিন করেন এবং যেটা আমিও একমত, সেটা হচ্ছে যে পলিসি মেকিং লেভেলে ধরেন আপনি যে প্রতিক্রিয়াগুলো বলছেন ভালো প্রতিক্রিয়া, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ পাঠক, বাট আসলে ধরেন যেই কাজগুলো করলে যাদের বড় ম্যাসিভ স্কেলে উপকার হতো যাদের মাধ্যমে, সেটা হলো পলিসি মেকাররা যদি এগুলোর সাথে থাকতেন। এই পলিসি মেকার লেভেলে আসলে পড়ার টেন্ডেন্সিটা কম, এবং এটা উনি ওই যে সম্পাদক সাহেব টের পান এই কারণে উনি তো কারো ফোন পান না, তো ফোন পান না বা বকা খান না অথবা ভালোবাসা পান না। যদি উনি পাইতেন, আমি একটু ছোট্ট বলি, আমাদের সময় এই বিগত রেজিমের একটা অনলাইন ইয়াতে ছিলাম, তো উনি একটা বিষয় কথা বলছেন ভারতীয় আধিপত্যবাদ নিয়ে, এবং ওনার তো থিসিস এটার উপরে। তো উনি বলছিলেন যে তোমরা তো পড়ো না, মানে আমি যে বই লিখলাম যে হিস্ট্রি অফ দ্য হিস্ট্রি অফ দ্য বেঙ্গল মুসলিমস, বা এই বইটা এরকম একটা বই। তো বলো যে এই যে আমি তো বলেই রাখছি তোমরা তো পড়ো না, তোমরা তো জিজ্ঞেস করো তোমাদের কয়জন পড়েছে, মানে এরকম করে উনি বলছিলেন। কারণ কি, উনি তো এই চিন্তাগুলো আগেই করেছেন, করে আসলে লিখে রেখেছেন, কিন্তু কেউ পড়তেছে না, কিন্তু ঠিকই দেখা হয়েছে আবার প্রশ্ন করতেছেন। এই জায়গাটা এরকম শুধু ওনার ক্ষেত্রে না, অনেক বেশি হচ্ছে যে আমাদের তো ধরেন আমরাও যখন আমি যখন সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করি, আমাকেও কিন্তু মানুষ খুব কি বলবো এটাকে পজিটিভলি যদি বলি প্ররোচিত করে, উৎসাহিত না করে বলবো প্ররোচিত করে, যেভাবেই বলি যে ভাই এটা আপনি ভিজুয়াল করেন। তো একটা তো হচ্ছে ভিজুয়ালের দিকে মানুষের আগ্রহ আছে, আবার সেটাও এখন কিন্তু ডে বাই ডে কমছে। ধরেন 3 মিনিটের একটা ভিডিও করলে যে পরিমাণ সাড়া পায়, বড় করলে একরকম, আবার রিলসের আরেক ধরনের পপুলার, মানে আরো পারলে ছোট, মানে টেস্টের পরে মানে এখন আর নরমাল সময় নেই। তো এই কারণ তার মানে হচ্ছে যে আপনার তো বই থেকে তো আপনি যোজন দূরে চলে গেছেন। তো বই আসলে লাগবে এই কারণে যে বইয়ের একটা দাম আছে। সোশ্যাল মিডিয়াতে আমরা যেসব স্ট্যাটাস দিই, এগুলোর তো কোনো আইনগত ভিত্তিও নেই, আর এগুলোর কোনো মানে রেফারেন্স হিসেবে এগুলোর কোনো ভ্যালু নেই। ইভেন আমি আপনি যেটা লিখছি এটাই কয়দিন পর খুঁজে পাচ্ছি না, কোথায় চলে গেছে। বই একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে যে বইটা একটা রেফারেন্স,
এবং বই একটা ডকুমেন্ট হিসেবে থাকে, এবং বইটা কোনো না কোনো দিন যার আবার এটা প্রয়োজন হবে, যেমন আমরা এখন অনেক যার যেটা প্রয়োজন হয় 10 বছর 15 বছর আগের বই খোঁজে, এরকম খুঁজলে পাওয়া যায়, কারো না কারো বাসায় থাকে যদি বই আর রিপ্রিন্ট নাও হয়। এবং বই অনেকগুলো মানুষকে উপকৃত করে, এবং এইটার উপকারের বিষয়টা হয়তো খুব স্লো হয় দেখে আমরা বুঝতে পারি না যে এটার প্রভাবটা পড়ছে, হ্যাঁ, ফলে আমরা হয়তো পরিহাস করি, কিন্তু এই প্রভাবটা স্লো হলেও এটা কিন্তু স্থায়ী। তো আমরা তো অনেকগুলো বই নিয়ে মৌলিক অনুবাদ বই নিয়ে কথা বলেছি। তো আরেকটা বিষয় এখন হচ্ছে আমাদের যারা যুব সমাজ আছে, আপনার তো অনেকগুলো বই যুব সমাজের উদ্দেশ্য করে লেখা, আপনাকে যদি বলা হয় যে একটা বই আপনি যদি মানে চান সব যুব সমাজের সবাই পড়ুক, আপনার কাজ করা, সে বইটা কোনটা হবে? আমি বলবো, আমি রিসেন্টলি কয়েকটা বই আমি করেছি। একটা হচ্ছে নফসের ধোঁকা ও আত্মনিয়ন্ত্রণ। এই বইটা আমি যুবকদেরকে টার্গেট করে লেখা। প্রিয় নবী প্রিয় প্রতিচ্ছবি পড়তে পারে। তারপরে হচ্ছে খোলবোধের দুয়ার, এই বইটা পড়তে পারে। এই বইগুলো একদম যুবকদেরকে টার্গেট করেই লেখা, এবং তাদের ভেতরে মানে চিন্তার উদ্রেক ঘটাবার উদ্দেশ্যেই লেখা। এই বইগুলো তারা পড়তে পারেন। এর বাইরে আমি যে বইগুলো করেছি, আমার বইগুলোর একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে আমি জেনারেল পার্সপেক্টিভ থেকে কাজ করতে চেয়েছি সবসময়, অর্থাৎ একটা গণ্ডিবদ্ধ মানে গ্রুপ অফ পিপলের মধ্যে না থেকে কিভাবে সমাজের একটা বড় স্কেলে কাজ করা যায়, যার জন্য আমি জেনারেল ইস্যুগুলোতে বেশি অ্যাড্রেস করেছি, বা পাশাপাশি পরিভাষাগুলো বা ব্যবহারগুলো। এবং আপনার ধরেন যে ইসলামকেও আমি অ্যাজ এ হোল সবার জন্য কিভাবে নিয়ে আসা যায়, যার জন্য আমি ধরেন ম্যানার্স নিয়ে কাজ করেছি, কারণ ম্যানার্সের কোনো গ্রুপিং নাই, ম্যানার্সের কোনো দল নাই। তো এই ধরনের কাজগুলো করলে হয় কি, আপনার এগুলো সব পরিবেশে দেওয়া যায়, আপনি মসজিদেও রাখতে পারেন, যে কোনো জায়গায় দিতে পারেন, এবং সব দলের মানুষ ফলো করতে পারে। এবং এই জায়গাগুলোতে কনসেন্ট্রেট করা দরকার। এই কারণে আমি আপনাকে, যেহেতু ম্যানার্সের কথা আসলো, ম্যানার্স বা মুসলিম চরিত্র এই বইগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো যুবকরা তো পড়তেই পারে, সবারই পড়া উচিত। কারণ আমি নিজে যেটা আবিষ্কার করলাম ম্যানার্স অনুবাদ করতে গিয়ে, আব্দুল ফাত্তাহ বউদ্দার বই, প্রচ্ছদ প্রকাশন থেকে বের হয়েছে। এই বইটা বহুল বিকৃত বই, অনেকগুলো এডিশন হয়েছে। আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে ইসলাম যে আসলে আমরা বলি যে কোড অফ কমপ্লিট লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এইটা এই বইতে বোঝা যায়। কারণ হচ্ছে এত মাইনর ইস্যুতে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদব শিখিয়ে গেছেন এত মাইনর ইস্যুতে। মানে আপনি একটা রাতের বেলা ঘুমাতে যাবেন, বিছানাটা ঝাড়তে হবে, আপনি একটা বাসায় গিয়ে পোশাক পরবেন, সেই পোশাকটা ঝাড়া দিয়ে পরতে হবে, আপনার বাসা ঢুকে দরজা কত জোরে লাগাবেন, স্যান্ডেল কোথায় রাখবেন, মানে বাসায় ঢোকার আগে আপনার প্রস্তুতিটা কেমন হওয়া দরকার, এত মাইনর ইস্যুতে উনি বলে গেছেন, বিস্ময়কর আসলে। এবং এটা পড়ে আমি অন্যভাবে আবিষ্কার করেছি। নর্মালি ধরেন ইসলামী জীবন ব্যবস্থা, আমি যে জন্য কথাটা তুললাম আর কি, ইসলামী জীবন ব্যবস্থা বললে সাধারণত আমরা একটা পলিটিক্যাল স্ফিয়ারের জায়গা থেকে দেখি। তো এই বইটা একটা ভিন্ন আঙ্গিকে মানুষকে বুঝাবে যে আসলেই ইসলাম মানুষের জীবনের এমন কোনো আঙ্গিক নেই যেটা নিয়ে অ্যাড্রেস করে না। সো আসলে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা মানুষ বুঝতে পারবে। তো আশা করি ইনশাআল্লাহ যারা যুবক সমাজ আমাদের দেখছেন এই বইগুলো থেকে অবশ্যই উপকৃত হওয়ার চেষ্টা করবে। আমরা যদি আপনার বই নিয়ে আলোচনার ফাঁকে যে আরেকটু শেষের দিকে এসে যদি মিডিয়ার কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে একটু জানার চেষ্টা করি, বিশেষ করে আপনি যে মিডিয়াগুলোতে কাজ করেছেন এর 1-2টা মিডিয়া আবার নতুন করে চালু হওয়ার সম্ভাবনা শুনছি, অথবা আপনি কি আবার মিডিয়াতে অ্যাক্টিভ হবেন কিনা? আমি যেতে পারবো কিনা, বা মানে আমি প্রথম কথা হচ্ছে যেই ম্যানেজমেন্ট ছিল সেই ম্যানেজমেন্ট এখন নাই, ফলে নতুন ম্যানেজমেন্ট কাকে নিয়ে কাজ করবেন এটা একান্তই তাদের ব্যাপার। আমি যেটা অনুভব করতেছি এই বিষয়ে সেটা হলো যে এটা তো অনেক বছর আগের ঘটনা, টেলিভিশনটা বন্ধ হয়েছে 2013 সালে। মানুষ তো আর বসে থাকে না, ফলে প্রত্যেকেই বিভিন্ন জায়গায় চলে গেছে। এখন যদি তাদেরকে না পাওয়া যায় তাহলে আপনি মেজরিটি যদি ফ্রেশ হয় তাহলে তা দিয়ে আপনার সারভাইভ করা অথবা ভালো করা খুব কঠিন। আমরা অনেকগুলো IPTV দেখতেছি এখন, তাদের মান নিয়ে আমরা নিজেরা অনেক সময় আলাপ করি। তো এরকম হতে পারে, কিন্তু এখন আপনাকে যদি কম্পিটিশনে আসতে চান তাহলে কয়েকটা জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার স্কিল লোকজন থাকবে অ্যাটলিস্ট ভাইটাল পোস্টগুলোতে। 2 নম্বর হচ্ছে উন্নত মানের ইকুইপমেন্টস লাগবে।
3 নম্বর হচ্ছে আপনার স্টুডিও সেট আপ বড় হইতে হবে, ভালো হতে হবে। মানে আমার টেলিভিশন যখন 2007 সালে বা 8 সালে লঞ্চ হয়, ওই সময় এটার স্ক্রিনে এটা আমরা বলতাম হচ্ছে ভিজিআরটি আর কি। এটা একটা পেছনে আপনার গ্রাফিক্স দিয়ে সেট বানানো যেত। কিন্তু এখন আপনার যেই জায়গাতে আপনার ধরেন যমুনারা চলে আসছে, তারা যেই লেভেলের প্রযুক্তি দিয়ে তারা স্ক্রিন তৈরি করে, এখন আমাদের ওইটা হয়ে গেছে মানধাতা আমাদের। ফলে এখন যদি আপনাকে আবার আসতে হয় তাহলে আপনাকে এক্সিস্টিং চ্যানেলগুলোর সাথে পাশাপাশি যারা কাজ করবে ওনার ক্ষেত্রে বিশাল একটা পরিবর্তন আসছে। এই পুরো বিষয়টাই খুব টাফ, তো যদি এই সবগুলোকে অ্যারেঞ্জ করে তারা আসতে পারেন, আমি থাকি অথবা না থাকি, তাহলে চ্যানেলটা ভালো ফাংশন করবে। আর যদি যেনতেনভাবে চলে আসেন তাহলে খুব বেশি ভালো করার সম্ভাবনা নাই। আর বারবারই যেটা মানে একটু আগেও যেটা বললাম, ইমেজ ভালো থাকা অবস্থা থাকে একরকম, কিন্তু ইমেজ ভালো থাকা অবস্থায় এসে তারপরে যদি সেটা ধরে না রাখা যায়, ওটা খারাপ। সো নিশ্চয়ই ম্যানেজমেন্ট। এখানে একটা উল্টা একটা জিনিসও আছে, ধরেন যে যারা আগে কাজ করেছে এরা হয়তো এখন অনেকে মিডিয়ার সাথে নাই, এখন কিন্তু হঠাৎ গিয়ে ওনারা একবারে হঠাৎ সমুদ্রে পড়তে পারেন, এরকম হইতে পারে। এখানে ধরেন প্রযুক্তির দু ধরনের লোক আছে। ধরেন একটা হচ্ছে যে যারা ক্যামেরার পিছনে কাজ করতেন, যারা ক্যামেরার সামনে কাজ করতেন। তো এই দুই ধারার মধ্যেই কিছু লোক আছে যারা এখন মিডিয়াতে আছে, হয়তো বা অন্য কোনো টেলিভিশন চ্যানেলে আছে, অথবা কোনো ইউটিউবের কাজ করছে, অথবা নিজেরাই কোনো কিছু করে ফেলতেছে। এটা একটা গ্রুপ। আরেকটা হচ্ছে যে যারা আপনার পুরো মিডিয়া থেকে সরে গেছে, পুরো অন্য কোনো সিভিল কোনো লাইনে কাজ করতেছে, অন্য কোনো। বাট আমি তারপরেও বলবো যে হয় কি, যে যদি ইকুইপমেন্টস ভালো থাকে, আপনি যেটা বলেন রেমুনারেশন ভালো থাকে, বা ফ্যাসিলিটিসগুলো আগের মতো দেওয়া যায়, তাহলে হয়তো বা একটা বেশ সংখ্যক পুরনো লোকই পাওয়া যাবে। কারণ এগুলো তো ধরেন একটা ভালোবাসার জায়গা, আবেগের জায়গা, অনেকে হয়তো আবার ব্যাক করতে পারেন। সেটা নতুন ম্যানেজমেন্ট যারা আসবেন তারা ঠিক করবেন। যাক, আমরা তাহলে শেষ দিকে এসে আপনার কিছু পরিকল্পনা সম্পর্কে যদি আপনি বলেন, বিশেষ করে লেখালেখির ক্ষেত্রে সামনের দিনে আমরা কি নিয়ে কাজ করছেন, আমরা কি ধরনের বই পেতে পারি? পরিকল্পনা হচ্ছে, প্রথম কথা হলো আমি খুব অনেকের মানুষ দেখে একজন এক একটা ফিলোসফি মেনটেন করে। আমার ফিলোসফি হচ্ছে যে আমি খুব র্যাপিড বা ধুমধারাক্কা করে অনেক কিছু করতে চাই না, একদম বিধ্বংসী এরকম মেন্টালিটি না। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে যে আমি খুব যেই গতিতে আছি, গতিটা ধরে রাখাটা হচ্ছে আমার কাছে প্রথম কাজের জায়গা, যে আমি যদি এর থেকে আবার পিছিয়ে না আসি। তো এটা একটা বড়, এটাই প্রথম বড় পরিকল্পনা, যে আমার এই কাজগুলোকে আরেকটু কন্টিনিউ করে যাওয়া এবং আরও বেশি জরুরি বইগুলো, জরুরি টপিকগুলো নিয়ে কাজ করা। যেহেতু বইয়ের সংখ্যা এখন আল্লাহর মতো অনেক হয়ে গেছে, সেটা একটা করা। এর পাশাপাশি আমি কিছু কাজ করতে চাই। একটা হচ্ছে যে বুদ্ধিভিত্তিক কাজে মানে সাধারণ মানুষকে আরও বেশি সম্পৃক্ত করা এবং তাদেরকে একটু বোঝানো। খুব বেশি বড় কিছু না, আমি খুব হায়ার স্টাডি করেন, অনেক কিছু করেন, এটা না। আমি জাস্ট চাচ্ছি যে তারা যেন কী করছেন এটা যেন তারা জেনে বুঝে করেন। এতটুকু বোধ তাদের মধ্যে কীভাবে তৈরি করা যায়, এটা আমার একটা আগ্রহের জায়গা আছে। এখন সেটা কি আমি লিখে করতে পারবো, নাকি ভিজুয়াল কোনো ফোরামে কাজ করব, নাকি কোনো অন্য কোনো স্টাডি সার্কেল দিয়ে করবো, আমি ঠিক জানি না। কিন্তু এটা আমার টার্গেট হচ্ছে যে আমাদেরকে যেন কেউ মানে শুধু কমান্ড করেই যেন আমরা যেন একটা কিছু সেদিকে ধাবিত না হই। আমাদের জন্য নিজস্ব একটা চিন্তা, পরিণামদর্শী যেন আমরা হই, আমরা যেন র্যাশনাল হই আমাদের কাজে কর্মে, চিন্তা, অ্যাকশনে। এটা নিয়ে একটু কীভাবে কাজ করা যায়, এটা ইচ্ছা আছে। যাক, শুনলাম। আর এমনি আমরা যেটা করি যে দেখেন, একটা বই, আমি একটা ইংরেজি বই দেখলাম, অনলাইনে একটা রিভিউ দেখেই আমার মাথায় আসলো যে মাবরুর ভাই তো অনুবাদ করে, আমি মেনশন দিলাম মাবরুর ভাইকে। এরকম কিন্তু হয়, অনেকে প্রায়ই করে। আবার আপনিও যখন পড়তেছেন মনে হচ্ছে যে এই বইটা অনুবাদ করা, দেখ আপনি সেভ করে রাখলেন, নাম রেখে রাখলেন। তো এরকম বাকেট লিস্টে কথা এরকম আমার এই সংখ্যা অনেক। আমি যদি বলি যে আমি ফোল্ডার করে রাখা আমার অনেক, এবং এর মধ্যে কয়েকটা আছে যে আমি হয়তো মানে শুধু ইস্যু ঠিক করে রাখছি, যে ইস্যুতে আমি কাজ করব। কোনোটা আস্ত বই রাখা আছে, সেগুলো হয়তো আমি অনুবাদ করব। তবে এখানে যেটা বললাম, যে এখানে তো আমার একার চয়েসে হবে না। আমার যেহেতু প্রকাশনা নাই, আমি প্রকাশকদের সাথে সেগুলো নিয়ে আলাপ করলে ওনাদের আবার একটা এখান থেকে তারা যে কয়টা রাখবেন
এটা সাধারণত আমি একটা লাভ হয়েছে কি অনেকদিন ধরে কাজ করি বা অনেকের সাথে করার কারণে প্রত্যেকের সম্বন্ধে একটা আইডিয়া হয়ে গেছে যে কে কোন যে ধরনের কোন রুচি ধরনের বই এবং কাজ করে বা চান। কোনটা কাকে দিবে। তো ওইভাবেও হয়তো কিছু আমি ওইভাবে তাদের সাথে আলাপ করে তাহলে হয়তো বাকেট লিস্ট একটু ছোট হয়ে আসবে আর কি। তাহলে আপনার পরিকল্পনা সম্পর্কে জানলাম, ইনশাল্লাহ সামনে আরো জানার চেষ্টা করবো যে ইনশাআল্লাহ। বিশেষ করে বুদ্ধিভিত্তিক কাজ করতে যে কি করা যায়। আমরা তো অনেক ধরনের আড্ডা দেখি, কথাবার্তা বলি, তো এরকম আমরা কিছু ফোরামে কাজ করা, এগুলো করা যেতে পারে। সবশেষ আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে যে আমরা যারা তরুণ সমাজ আছি এবং পড়াশোনা করতে চাই, এখন আমি যদি বইমেলায় যাই, সাপোজ ধরুন বইমেলায় তো বইয়ের অভাব নাই এবং প্রতিদিনই বিভিন্ন বই আসলে হচ্ছে, তো একটা মানুষের দ্বারা তো আসলে এত বই পড়া সম্ভব না। সে জায়গা থেকে আসলে আমাদের যারা পড়তে চায় এবং কোনো একটা ফিল্ডে তার দক্ষতা অর্জন করতে চায়, তাহলে সেই বই চয়েসটা আসলে কিভাবে করা যেতে পারে? আপনার পার্সপেক্টিভ থেকে কি বলবেন? আসলে কি জানেন, বইমেলায় গেলে যেটা আপনি যখন, আমি বেশিরভাগ মেট্রো রেল দিয়ে যাতায়াত করি, তো মেট্রো রেল দিয়ে যখন আমি নামি, আমি কিন্তু মানুষের ড্রেস আপ দেখেও বুঝতে পারি যে আসলে কে কোন লাইনে চলে যাবে। সো এই জন্য এটা একটা বড় ইস্যু যে মানুষের অভিরুচি, তার ড্রেস কোড, তার মন মানসিকতা, তার দৃষ্টিভঙ্গি, এগুলোতে সে নিজেই অনেক কিছু আগে। প্রথম কথা হচ্ছে এটা। এখন ধরেন আপনি যদি ডিকশনারি কিনেন, তা আপনি বাংলা একাডেমি থেকে একটা ডিকশনারি নিয়ে নিলেন, এটা হচ্ছে যার যেটা টার্গেট, একটা গেল। কিন্তু আপনি যদি ধরেন যে না, আমি পলিটিক্যাল লাইনের বই পড়বো, সেটা একটা ধরেন এক ধরনের বই আছে। আবার ধরেন কিছু কিছু প্রকাশনা আছে যারা অনুবাদের উপর ভালো কাজ করতেছে, বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন জেনারেল ইতিহাসবিদের, যে বা কোনো সাবেক আর্মি কমান্ডার বা সাবেক কূটনীতিক, তাদের লেখা বিভিন্ন বই টই পড়তেছে। এখন ধরেন ভারতবর্ষ কীভাবে ভাগ হইল সেটা পড়বে, সেটার জন্য একটা। আবার ধরেন কেউ যদি বলে যে না, আমি একটু রিলিজিয়াস কিছু বই পড়ব, তাহলে তার জন্য তো আরেক ধরনের প্রকাশনা আছে, সেই দিকে যাবেন। এর বাইরে কারো কারো আগ্রহ থাকে যে আমি, বিশেষ করে যেহেতু আমাদের অনেকের মধ্যে নানা সময় ফ্রাস্ট্রেশন চলে আসে, আমি একটু মোটিভেশনাল কিছু নিব, তাহলে সে আবার মোটিভেশনাল বই পাবে। তো এই প্রত্যেকটা যেটা বললাম, এই প্রত্যেকটা বইয়ের তো ধরেন বইমেলা তো শেষই হয়ে গেল। তো বইমেলায় তো এরকম স্টলগুলোর মধ্যে কিছু কিছু স্টল আছে যারা সব ধরনের বই করে, ওইগুলোতে গিয়ে তারা এই বইগুলো কালেক্ট করতে পারেন। কারো কারো বাচ্চা কাচ্চা থাকে, তাদের বাচ্চাদের চাওয়াটাই প্রায়োরিটি, তারা আবার ওইখানে শিশুদের জন্য আলাদা একটা প্যাভিলিয়ন করা আছে বা কর্নার করা আছে, শিশু কর্নার, ওখানে গিয়ে তারা পিক করতে পারেন। আবার যদি বলেন যে না, আমি জেনারেল, যেমন আমার ওয়াইফের চিন্তাধারা হলো যে সে ইসলামিক কিছু গল্প দিবে বাচ্চাদেরকে, সেটা যে আবার ধরেন যে ইসলামিক প্রকাশনাগুলো আছে সেখানেই প্রত্যেকে এখন বাচ্চাদের কিছু বই করছে। সুতরাং আমি মনে করি যে কিশোরদের উপযোগী, বাচ্চাদের উপযোগী, একটু যারা একটু স্লো বই পড়েন কিন্তু একটু দূরের চিন্তা করেন, একটু জ্ঞান নির্ভর বা তথ্য নির্ভর বা তাত্ত্বিক বই, তাদের বই, কিংবা মোটিভেশনাল কিংবা ইতিহাস নির্ভর, এরকম সব বই এখন বাংলাদেশে এই বইমেলা বা যে কোনো ফোরামে আপনি এখন বলবো যে অ্যাভেলেবেল হয়ে আছে। এটা আমাদের জন্য একটা ব্লেসিং আল্লাহর রহমতে, যে কোনো প্রকাশনাই কিন্তু এককেন্দ্রিক, মানে শুধুমাত্র ওই শিশুদেরও বই করে এরকম কিছু বই প্রকাশনা ছাড়া বাকি প্রকাশনাগুলো কিন্তু চেষ্টা করছে যে ভ্যারাইটিস বইগুলো আনতে। সুতরাং আমরা যদি ওই প্রকাশনাগুলোর যাওয়ার আগে যদি আমরা একটু তাদের বুক লিস্ট একটু গো থ্রু করি, এখন তো বইয়ের ওয়েবসাইট আছে, অনেক ইচ্ছা করলে ক্যাটাগরি আমরা পাবো। আর মেলা শেষে তো আমাদের অনলাইন সবগুলোরই অনলাইন বুক সবগুলো আছে, ওখানে আরো সহজ, ওখানে আরো হাজার হাজার বইয়ের কালেকশন। তো যে যেই লাইনে চাই একটু যদি বাংলা লিখে সার্চ করে যে এই ধরনের বই কোথায় পাবো, তাহলে সব বই একরকম তিনি পেয়ে যাবেন। আজকে মেলাতে আমি আধুনিক প্রকাশনীর সামনে দাঁড়ানো আছি, তো একজন একদমই জেনারেল মহিলা, মানে মাথার কোনো হিসাব নাই, কাপড় নাই, সাধারণ মানুষ, উনি এসে পুরো 6 খণ্ডের বুখারী শরীফ নিয়ে গেলেন। আমি খুবই অবাক হলাম এবং উনি বললেন যে আপনাদের মকসিদুল মুমিনিন আছে কিনা, বললো এটা নেই, মকসিদুল মুত্তাকিন আছে, বললো ওইটাও দেন। আচ্ছা, তো এরকম করে ওনার কাছে আমি এটা আশাই করিনি। এরকমও কিন্তু হয়, যেটা বললাম যে ড্রেস কোড দেখে বোঝা যায়, আজকে একদম আমি নিজেই বুঝলাম যে না, আমার এই অনুমানটা ঠিক না, কারণ উনি সহিহ বুখারী 1 থেকে 6 খণ্ড নিবে আমি এটা কল্পনা করিনি, উনি নিয়ে গেলেন। তো এরকমও হয়। তো এরকম হচ্ছে কি, আপনি যার যার বই
ইসলামী ফাউন্ডেশনের বই আছে, বিভিন্ন রিলিজিয়াস প্রকাশনের বই আছে, বাংলা একাডেমির বই আছে, আবার বিভিন্ন অরাজনৈতিক বা মানে যারা ধর্মীয় কাজ করতে চায় না এরকম অনেকেই বলে, ঘোষণাও দেয় যে আমরা ধর্মীয় কোনো কাজ করবো না, আমরা এগুলো তাদের যারা যাবেন তারা যাবেন সেখানে তাদের মতো করে। আচ্ছা, এখন আমি অনেকগুলো প্রশ্ন করছি যেগুলো আমারও দরকার আছে, এই জন্য এই সুযোগে জেনে নিচ্ছি। তো সবশেষ একবারে আজকে বিষয়টা হচ্ছে আপনি যেহেতু অনুবাদ করেন, জি, বই লেখেন, তো আপনি যখন আরেকটা বই পড়তে যান তখন কি ধরনের বিড়ম্বনার সম্মুখীন হন, বা আপনার মাথায় কি ধরনের কাজ করে? আমাদের সাধারণ পাঠকের মতো, যদি একজন সাধারণ পাঠক সে শুধু ওই টপিকটার উপরেই থাকে, কিন্তু আপনার মাথায় তো এখানে চিন্তা হয় যে এই বইটা এইভাবে কেন হইলো, অথবা এই বইটা যদি বেশি ভালো হয় মনে হয় যে যদি অন্য ভাষার হয় তাহলে অনুবাদ করা দরকার, তারপর এরকম কিছু বিষয় আসে কিনা? বা যদি বলেন বাংলা বইয়ের ক্ষেত্রে সাধারণত আমি পড়ি যেগুলো আমার কাছে ভালোই লাগে এবং আমি শিখি। হ্যাঁ, কিছু কিছু ধরেন অনুবাদ বইয়ের ক্ষেত্রে যদি বলেন, আমি কিন্তু অনেকের অনুবাদ দেখে শিখি যে উনি, কারণ মানুষের একটা সীমাবদ্ধতা, অনেক ধরনের সীমাবদ্ধতা আছে, তার মধ্যে একটা সীমাবদ্ধতা হলো যে কোনো লেখক, যেমন ধর আমি বা আরেকজন বা আপনি, যে কোনো একই শব্দ অনেকবার রিপিট করে, এটা আমার হয়তো দুর্বলতা, তো আমি হয়তো আরেকজনেরটা দেখলাম ওইটা চোখে পড়ে যিনি এটা করতেছেন। হ্যাঁ, আবার অনেক কিছু আমি শিখি, যিনি এই শব্দটা ব্যবহার করতেছেন এটা খুব ভালো হয়েছে, এটা ভালো মিলছে, তো আমি এরকম শিখি। আর ইংলিশ বইয়ের ক্ষেত্রে যদি বলেন বা অন্য ভাষার বইয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি ইচ্ছে করে যে হ্যাঁ এই বইটা আমি তাহলে সরিয়ে রাখি, এই বইটা আমি সুযোগ পেলে অনুবাদ করব। যেমন এই মুহূর্তে আমার অনেকগুলো বই আমার সামনে আমার টেবিলে আছে, আমি করব করে রেখে দিয়েছি, দেখি কবে করতে পারি। এটা তো আমার সবসময় ধরেন, বিশেষ করে আমি কোনো বাসায়ও গেলে শুধু বই পড়লে না, আমি কারো বাসায় গেলেও যদি দেখি যে ড্রয়িং রুমে বসে আছি, সামনে একটা বুকশেলফ আছে, তো সেখানে আমি বাংলা বইগুলোও দেখি, প্লাস একই সঙ্গে ওখানে কোনো ইংলিশ বই থাকলে ওইটা দেখি যে এই বইটা কেমন আছে। আরেকটা হলো যে একটা আইডিয়াও তো হয়েছে যে কোন বইটা নিয়ে প্রকাশককে বললে উনি রেসপন্স করবে বা চলবে না, ওইটাও যখন মাথায় থাকে, যেন থাকে এই ইস্যুতে কাজ করে লাভ নেই, চলবে না, এটা মানে প্রায়োরিটির একটা লিস্ট হয়ে যায়, ওটা অটোমেটিক মনের মধ্যে কাজ করে ফেলে। তখন ওইটা হলে তো ওনার কাছে বলি যে বইটা আমি একটু পড়ি, এইভাবেও কাজ করি। আচ্ছা, সবশেষ আপনার কাছে এটাই প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা যারা অনুবাদ করতে চায়, লেখালেখি করতে চায়, তাদের জন্য মানে লেখায় একটা ঢং আছে, লেখার একটা সাহিত্যিক একটা ছাপ ফেলতে হয়, তো সেই জায়গায় তারা শুরু করার জন্য বানান, তারপর অনেক কিছু বিষয় থাকে, যদিও প্রকাশক কাজ করে কিন্তু বেসিক কাজটা তো লেখক করতে হয়। তো সেই কাজটা শুরু করার জন্য প্রাথমিকভাবে কি ধরনের বই পড়া দরকার? আমি বলবো যে আপনাদের সবার আগে লেখালেখি করবার জন্য আগে পড়া দরকার, এটা হচ্ছে খুব জরুরি বিষয়। প্রচুর পড়লে তখন আমরা তো ধরেন বাংলা ভাষায় কথা বলি, আমাদের মাতৃভাষা, আমাদের ওভার কনফিডেন্স আর কি, যে এই ভাষায় সব শব্দ আমার নলেজে আছে, কিন্তু পড়তে গেলে দেখা যায় যে আসলে শব্দ ভাণ্ডার আমাদের সবারই দুর্বলতা আছে, এবং কিভাবে সেই শব্দগুলো নিয়ে খেলা যায়, এটা কথা সাহিত্য বা এই টাইপের বই পড়লে বেশ ভালো লাগে আর কি, বুঝতে পারি আমরা তখন। তো এটা একটা সাইন যে আপনি এটা পড়বেন। 2 নম্বর হচ্ছে আপনার এখন তো প্রচুর পত্রিকা বের হচ্ছে, লিটল ম্যাক বের হচ্ছে, জার্নাল বের হচ্ছে, পত্রিকা বের হচ্ছে, এগুলোতে লেখা পাঠানো দরকার। যদিও একটা সময় তো এগুলো নিয়ে এক ধরনের উন্মাদনা কাজ করতো, এখন আর ওইভাবে করে না। আগে আমি আমার আব্বাকেও দেখেছি যে আমার কোনো লেখা পেপারে আসলে উনি নিজেই কেটে রাখতেন। হ্যাঁ, তো এখন তো আর ধরেন ওই রকম উন্মাদনা কাজ করে না। তারপর আমি বলবো যে বিভিন্ন এই জায়গাগুলোতে লিখলে আপনার হাত পাকা হয়, কারণ প্রকাশক সম্পাদকদেরও এখন এমন একটা অবস্থা আসছে, যেমন আমি যে প্রকাশনাগুলোর সাথে প্রথম দিকে কাজ করেছি, ওরা আর আমি একই সাথে বড় হয়েছি, মানে অ্যাজ এ হোল ইনস্টিটিউশন আর আমি একই সাথে বড় হয়েছি। তো ওরা আমাকে অনেক বেশি ধরেন ছাড় দিতে পারছে বা আমার পেছনে তারা সময় দিতে পারছে, কিন্তু এখন তার একটা জায়গায় চলে আসছে, এখন তাদের এত সময় নেই। ফলে আপনি যদি পোক্ত হয়ে পাকা হয়ে না যান, তাহলে দেখা যাবে যে আপনাকে অনেক দিন বসে থাকতে হবে। এই কারণে আমি মনে করি যে পড়া প্লাস হচ্ছে যে ছোট ছোট যে স্কোপগুলো আছে, প্ল্যাটফর্মগুলো আছে, পত্রিকা, ম্যাগাজিন, জার্নাল, এগুলোতে আমাদের নিয়মিত লেখালেখি করা দরকার। করলে নিজের কনফিডেন্স বাড়ে, নিজের ভাষাশৈলী বাড়ে, নিজের যেটা বললেন যে সাহিত্য যে কতটুকু ক্যাপাসিটি আমার আসলে আছে সেটা হবে, এবং এটা আমার ধৈর্যেরও পরীক্ষা হবে। কারণ অনেক মানুষ আছে যে
অনার্স যখন পড়তেছে তখন একরকম বললো, পরে দেখা গেল যে মাস্টার্স করে চাকরি বাকরি পেয়ে বা বিদেশ চলে গেল এরকম। তো সে আদৌ এই লাইনে থাকবে কি না এটা তার নিজের সাথেও নিজের একটা পরীক্ষা হওয়া দরকার। তো যদি সে দেখা যায় যে না সেটার উপর পারতেছে, ধৈর্য আছে, ফাইনালি সে ইনশাল্লাহ এই লাইনে আসবে। বাট আমি মনে করি যুব সম্প্রদায়ের এই বুদ্ধিভিত্তিক লেখালেখি বা যে কোনো চর্চা লাইনে আসা প্রয়োজন, এবং কেউ যদি অন্য পেশায় চলেও যায় এরপরও তার সাইডে একটা কলামিস্ট হিসেবে হোক বা লেখক হিসেবে হোক একটা ভূমিকা বা একটা পরিচিতি থাকা প্রয়োজন। এটা হলে অনেক সুবিধা হয় বলতে তিনি তার চিন্তাগুলো শেয়ার করতে পারেন এবং প্ল্যাটফর্ম তৈরি হয়। জি, এটা ভালো হয়। তো আপনি তো আমরা জানি না আপনি কবিতা বা এগুলো করেন কিনা, যদি মিডিয়ায় কাজ করেছেন এমনি ভয়েস ওভার বা এগুলো দেওয়া হয়, তাই তো? আচ্ছা, আমি ভাবলাম যদি এরকম হয় আমরা একটা কবিতা শোনার চেষ্টা করি। আমি কবিতা পারি না। আমি ওই যখন এটারও খুব মানে ইন্টারেস্টিং গল্প আর কি, আমি যখন ওই টেলিভিশনটা বন্ধ হয়ে গেল তখন আমাদের একটা ভিন্ন রাজনৈতিক পরিস্থিতি ছিল। তো ওইটার জন্য এই একটি স্টুডিওতে, আমাদের অফিসের পাশে পল্টনে একটি স্টুডিওতে আমি গিয়েছিলাম। ওইখানে বাংলাদেশের সেরা বাচিক শিল্পী বলা যায়, অনেক সিনিয়র, প্রায় 72 ইয়ার্স এখন, সৈয়দ ইসমত তোহা। উনি সম্ভবত মারা গেছেন? না, উনি আছেন। উনি পরশু দিনও কথা হইল। আচ্ছা। উনি আমাকে প্রথম হচ্ছে যে এনকারেজ করলেন যে তুমি, তোমার তো গলায় বেজ আছে, তুমি এটা করো, এটা করো। আর উনি বাংলায় দেন, তুমি ইংলিশে করো, এরকম বললেন। উনি আমাকে খুব ইন্সপায়ার করেছেন, ওই জন্য আসলে এই লাইনে যাওয়া। এবং আমি এই কাজেও আমি অনেকে ইন্সপায়ার করেছি। এই কাজ ইন্সপায়ার করার একটা বড় কারণ হলো এটা খুব শালীন একটা কাজ। আপনি স্টুডিওতে যাবেন, আপনি ভয়েস দিয়ে চলে আসবেন, এরপরে এখানে কি হবে না হবে আপনার কোনো আইডিয়া নেই। এর মধ্যে সে মিউজিকও ঢুকাইতে পারে, এখানে সে সঙ্গে আরেকজন মহিলা ভয়েসও দিয়ে দিতে পারে, কিন্তু আপনার সাথে এগুলোর কোনো ইন্টারাকশন নেই। আপনি একদম স্বাভাবিকভাবে যাবেন, এটা আপনার এটা। এবং অনেক ভয়েস আছে যেগুলো আপনার আসলেই খুব ভালোভাবে দেওয়া সম্ভব। এই জায়গাগুলো কিন্তু আমাদের আমি বলবো সৃজনশীল অঙ্গনেও অভাব আছে, আমার এই লাইনে যাওয়া দরকার। এরকম যদি বিভিন্ন দিকে লোকজন মানে যারা আসলে ইতিবাচক মানসিকতা, তারা যদি না যায় তাহলে সামগ্রিকভাবে সমাজে পরিবর্তন আসবে না। হ্যাঁ, যাক, তো আমরা এখন আমাদের যখন প্রকাশ হবে হয়তো রোজার মাস চলবে, এবং সবকিছু মিলিয়ে আপনার যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আচ্ছা, আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে একটু। এখন তো আসলে কোরআন নাজিলের মাস, পবিত্র রমাজান, এই মাসটি আমরা পার করছি। তো এটা হচ্ছে বছরের শ্রেষ্ঠতম মাস, এবং আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর তার সাহাবীগণ, তারপরে পরবর্তীতে যারা প্রথম প্রজন্মের ছিলেন সালফে সালেহিনগণ, সবাই সারা বছর এই রোজার মাসের জন্য অপেক্ষা করতেন। তো আমাদের তো আসলে এই যান্ত্রিক জীবনে রোজাকে যেভাবে গুরুত্ব দেওয়া দরকার সেভাবে আমরা দিতে পারি না। আমার নিজেরও অনেক গাফলতি আছে। তো আমি চাইবো যে এবারের রোজায় আমরা সবাই একটু কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করি, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করি। যে কয়টা দিন আমরা, যেহেতু সারা বছর অনেকেরই তাহাজ্জুদ পড়া হয় না, রোজার মাসে আমরা একটু তাহাজ্জুদ পড়ি এবং এটাকে অভ্যাস বানাবার চেষ্টা করি যতটুকু সম্ভব। এবং নিজেকে গঠন করবার জন্য অবসর সময়ে কোরআন হাদিস তো বেশি করে পড়বেনই, সঙ্গে ইসলামী সাহিত্য আমরা যদি বেশি করে পড়তে পারি। আমি এবারের এটা ঠিক বইয়ের প্রচারণা বলা ঠিক হবে না, আমি জাস্ট বলবার জন্য বলছি, এবারের বইমেলায় একটা বই এসেছে, কোরআন নিয়েই ছিল পথ চলা যাদের। এটা বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটির একটা বই। তো এইটা আমি এই রোজার মাসের আগে খুব চেয়েছিলাম যে এটা বের হোক, কারণ এই বইতে আমার একই ধরনের বই আরেকটা আছে, কোরআনকে ধারণ করার গল্প। এই বইগুলোতে মূলত যেটা আসছে যে কোরআনের আয়াত আমাদের সাহাবীদের জীবনকে কিভাবে প্রভাবিত করত। আমরা তো আসলে এগুলো পড়ি, কিন্তু আমরা এগুলোর অর্থ জানি না, মিনিং জানি না, এবং এগুলো আমাদের জীবনে সেভাবে রেখাপাত করে না। কিন্তু তাদের দাম্পত্য জীবন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে একটা আয়াতের কারণে তাদের আমূল পরিবর্তন ঘটে গেছে। তো এই যে আমরা কোরআনের সাথে আমাদের যে সম্পর্কটা নাই, এটাকে আমরা রোজার মাসে, কোরআন নাজিলের মাসে আমরা কত বেশি বৃদ্ধি করতে পারি, এটাই যেন আমাদের চেষ্টা থাকে। আমি আমাদের তরুণ প্রজন্ম হোক, দর্শক হোক, সবাইকে আমি আবেদন জানাই যে আসুন এবারে রোজা যেন আমাদের জীবনের একটা সেরা রোজা হয়।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি আলী আহমদ মাবরুর ভাইকে। অনেক সময় দিয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ সময়। উনি মেলায় কষ্ট করে মেলায় ছিলেন, ওখান থেকে এসছেন এবং রোজাও চলে আসছে, ব্যস্ততা অনেক বেশি। তো সব কিছু মিলিয়ে আমরা সম্মানিত অতিথিকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা আমাদেরকে দেখছেন এতক্ষণ সময় যাবৎ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা বলবো যে আমাদের ফালাস্তিনের কাজগুলো সম্পর্কে আপনারা গঠনমূলক সমালোচনা করতে পারেন, আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন এবং পরবর্তীতে আপনারা কাকে আমাদের পডকাস্টে দেখতে চান সেটাও জানাতে পারেন। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের মতামতের আলোকে এবং আপনাদের পরামর্শের আলোকে আমাদের সামনের অনুষ্ঠানগুলোকে আরও বেশি সুন্দর করার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পডকাস্টে। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।